গল্প একই বন্ধনে বাঁধা দুজনে নীলাশা চৌধুরী। গল্পের দ্বিতীয় অংশ। আজ 7টা দিন হলো রোহান বাড়িতে নেই। কুহুর খুব ভয় লাগতে শুরু করল। রোহান বাড়িতে থাকলে কুহু অবশ্য নিজেকে নিরাপদ ফিল করে, কিন্তু আজ 7টা দিন ধরে কুহু নিজেকে অনিরাপদ ফিল করছে। ওর মনে হচ্ছে আশেপাশে ওর জন্য বিপদ ওতপেতে রয়েছে। ওর মনে হচ্ছে একদল হায়নারা এসে বুঝি ওর উপর আক্রমণ করবে। এর কারণ আছে অবশ্য, রাজীব আর সজীব ওর দিকে বাজে দৃষ্টিতে তাকায়। একবার শরীরে হাত দেওয়ারও চেষ্টা করেছে। রোহান কবে আসবে ইন্ডিয়া থেকে এইটা কেউ জানে না, কিন্তু কুহুর জানা নেই দূর থেকে ওর বিষণ্ণ মনটা দেখে একজনের যে হৃদয় পড়ছে। রোহান দ্রুত ফোনটা হাতে নিয়ে কল দিল স্মৃতিকে। অসময়ে তার ভাই কল করেছে এইটা ভেবেই সে তাড়াতাড়ি ফোনটা রিসিভ করল। হ্যালো বলার আগে রোহান স্মৃতিকে বলল, কতবার বলেছি না কুহুকে একা রাখবি না, কোন সাহসে কুহুকে একা রাখলি? আর গিয়ে জিজ্ঞেস কর কুহুর মন খারাপ কেন? আজ রাতে আর তোকে এই রুমে থাকতে হবে না, কুহুর রুমে থাকবি। বুঝতে পেরেছিস কথাটা বলে ফোনটা কেটে দিল। সারাদিন অনেক ধকল গেছে, এখন ফ্রেশ হওয়া দরকার। তাই রোহান আলমারিটা খুলে এক সেট কাপড় টানিয়ে গেল ফ্রেশ হতে। রোহানের কথা মতো স্মৃতি কুহুর রুমের সামনে দাঁড়িয়ে আছে, দরজাটা কড়া নাড়ল। কুহু ভীতসন্ত্রস্ত কণ্ঠে বলল, কে? আপনি? আমি স্মৃতি। দরজাটা খুলো। স্মৃতির কণ্ঠস্বর শুনে মনে মনে স্বস্তি পেল কুহু। দ্রুত পায়ে এগিয়ে গেল দরজার কাছে, তারপর খট করে দরজাটা খুলে দিল। স্মৃতি রুমে ঢুকতে দরজাটা লাগিয়ে দিল। কুহু স্মৃতির মাথায় গাঁটটা মেরে বলল, ওই মেয়ে, কাল যে তোমার স্কুল আছে ভুলে গেছো? পড়ালেখা কি চাঁদের দেশে তুইলা দিস? ঘুম আসছিল না তাই এলাম, চলো না আমরা মুভি দেখি। এই মেয়ে, রাত 1টা বাজে, এখন কিসের মুভি? আসো ঘুমিয়ে পড়ি, কাল সকালে তোমার স্কুল আছে, আমার কলেজ। 3 দিন পর থেকে আমার পরীক্ষা। আসো ঘুমিয়ে পড়ি বলে দুইজন বিছানায় শুয়ে পড়ল। রোহান ফ্রেশ হয়ে এসে ল্যাপটপে স্ক্রিন দেখো কুহুরা ঘুমিয়ে পড়েছে, কিন্তু কুহুর হঠাৎ বিষণ্ণ টানিয়ে রোহানকে ভাবাচ্ছে। ওর তো মনে হচ্ছে ও ছুটে যাক কুহুর পানে, কিন্তু সেইটা তো আদৌ সম্ভব না। সে যে তার কর্তব্য টানে ছুটে এসেছে ইন্ডিয়াতে। রোহান কোনোরকম ডিনারটা করে ঘুমিয়ে পড়ল। এখন আর সকালে কাজ করতে হয় না কুহুর। ঘুম থেকে উঠে পড়তে বসে কুহু পড়ছিল তখনও স্মৃতি কুহুর ঘরে গভীর ঘুমে আচ্ছন্ন। কুহু ঘড়িতে টাইমটা দেখে নিল 8টা বাজে। কুহু স্মৃতিকে ডেকে তুলে বলল ফ্রেশ হয়ে নিতে। স্মৃতি আড়মোড়া দিয়ে ফ্রেশ হতে চলে গেল। কুহু পড়া টেবিল ছেড়ে উঠে ব্যাগটা গুছিয়ে নিল, তারপর একেবারে রেডি হয়ে নিয়ে কাঁধে ব্যাগটা নিয়ে নিচে নামল। শ্রাবণী তখন রৌনককে ব্রেকফাস্ট দিচ্ছিল। কুহুকে দেখে শ্রাবণী বলল, কুহু তুমি এখন নাস্তা করবে তো, আসো খেয়ে নেও। কুহু চেয়ার টেনে বসতেই রোহানের চাচি বলে উঠল, আসছে আমাদের মহারানী, ওকে আপ্যায়ন করো। শ্রাবণী যেহেতু নতুন তাই তেমন কিছু বলে না, তবে কিছু কিছু কথার উত্তর দেয়। রোহান যাওয়ার আগে কুহুর দায়িত্ব যে ওর উপর দিয়ে গিয়েছে। শ্রাবণী হেসে বলল, অবশ্যই মহারানী, তো দেখেন না, দেখতে শুনতে মাশাআল্লাহ। আল্লাহ খুব যত্ন করে ওরে বানিয়েছেন। তা চাচি আম্মা, আপনি শুধু কুহুর দোষটা ধরেন কেন? আপনার মেয়েটা ধরতে পারেন না? লেখাপড়া তো সব বিসর্জন দিচ্ছে, সারাক্ষণ শুধু ফোন আর ফোন। কি আছে এত ফোনে? ওর সমবয়সী তো স্মৃতিও, কই স্মৃতিকে তো এইরকম কিছু দেখি না। কুহু না খেয়ে চলে যেতে নিল শ্রাবণী। কুহু টেনে বসিয়ে দিল। রৌনক তার প্লেট থেকে খাবারটা কুহুর মুখের সামনে তুলে ধরল। কুহু খাইয়ে দিচ্ছে। কুহুর চোখ থেকে টপ করে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। এর মাঝে স্মৃতি এসে কুহুর পাশে বসল। কুহুর দিকে তাকিয়ে দেখল কুহুর চোখ দিয়ে পানি পড়ছে। স্মৃতি কুহুর চোখের পানি মুছিয়ে দিয়ে বলল, খাওয়ার সময় চোখের পানি ফেলতে নেই, আর সবার কথায় ধরতে নেই, খাও। স্মৃতি তার চাচির দিকে তাকিয়ে বলল, তা চাচি আর কত কুটনামি করবেন? বয়স হচ্ছে তো, ধর্মকর্মে মন দিন, এক ঠ্যাং তো কবরে, তাও এত কুটনামি আসে কোথা থেকে? শ্রাবণীর হাসি পেল। শ্রাবণী মিটমিট করে হাসছে। রৌনক স্মৃতির চুল টেনে দিয়ে বলল, তুই একদম রোহানের মতো হয়েছিস। কুহু খাওয়া শেষ করে উঠতে নিল। রৌনক ওকে কিছু টাকা দিল, বলল, সামনে তো পরীক্ষা, জরুরি কিছু কিনে নিস আর সাবধানে যাস। কুহু মাথা নাড়িয়ে সবার থেকে বিদায় নিয়ে চলে গেল কলেজের জন্য। পরিত্যক্ত একটা ভাঙ্গা বাড়িতে আটকে রাখা হয়েছে এক মাঝ বয়স্ক লোককে। হাত পা বাঁধা অবস্থায় পড়ে আছে।
রোহান বন্ধ দরজাটা খুলে ভিতরে প্রবেশ করে। লোকটির কাছে যায়, লোকটির বাঁধন খুলে দেয়। তখন লোকটির চোখে ভয় এবং দুঃখের মিশ্রণ ছিল। রোহান তাকে সাহায্য করে, কিন্তু সে মনে মনে জানে এখানে কেবলমাত্র একজন নিরীহ ব্যক্তি আটকে নেই। এই চক্রটি আসলে নারীদের পাচারের সাথে জড়িত, আর এই জায়গাটি তাদের কুৎসিত ব্যবসার একটি অংশ। লোকটি যখন একটু সুস্থ হয় তখন রোহান দ্রুত জানতে চায়, তুমি কি জানো এখানে কিসের একটা অপরাধ চলছে? লোকটি কষ্টে বলল, তারা নারী পাচার করছে। আমার ওপর চাপ দিয়ে এখানে আটকে রেখেছিল। যতক্ষণ না আমি তাদের ব্যবসার জন্য কাজ করি তারা আমাকে ছেড়ে দেবে না। আর অনেক মেয়ে এখান থেকে চলে গেছে। রোহান এক পা এগিয়ে গেল, তার মুখে কঠোরতা বেড়ে গেল। তোমার কাছ থেকে আর কিছু জানাতে হবে। লোকটি চুপ করে থাকল কিছুক্ষণ, তারপর সে এক অস্বস্তিকর গলায় বলল, আমি জানি না, কিন্তু এক নারী এসেছে, আর সে খুব গুরুত্বপূর্ণ ছিল। তারা তাকে নিয়ে গেছে। রোহান বুঝতে পারল এই অপরাধী চক্রের কাছে অনেক কিছু লুকানো রয়েছে। এখন সে শুধু একটি নিরীহ ব্যক্তি নয়, এই চক্রের শিকারদের জীবনও রক্ষা করতে হবে। সেই মহিলার বিষয়ে তাকে তথ্য সংগ্রহ করতে হবে, কিন্তু এক্ষেত্রে তার দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। রোহান দ্রুত ফোনে কল করে তার সহকর্মীকে জানাল, এই জায়গায় নারী পাচারের বড় চক্র কাজ করছে। আমরা যত তাড়াতাড়ি ব্যবস্থা না নেব ততই আরও জীবন বিপদে পড়বে। লোকটির কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী রোহান জানত এই অপরাধী চক্রের নেটওয়ার্ক আরও ব্যাপক। তাই সে সিদ্ধান্ত নেয় আরও গভীরভাবে তদন্ত করে এবং এই চক্রের শিকড় বের করতে হবে। তবে এটা সহজ হবে না। নিরাপত্তা নিশ্চিত করতে হবে। রোহান মনে মনে ভাবল, এখন আমার সাথে লোক নেই, যদি এইখানে থাকি তাহলে বিপদে পড়তে পারি, তাই এখন আপাতত আমি চলে যাই, তারপর লোক নিয়ে আসব। সেই লোকটাকে নিয়ে সে চলে গেল। কলেজ ক্যাম্পাসে বসে আছে কুহু। ক্লাস করতে মন চাইছে না, তাই সে লাইব্রেরি থেকে কিছু বই নিয়ে বাসায় দিকে রওনা দিল। আজকাল বাসায় ভালো লাগে না। রোহান ইন্ডিয়া চলে যাওয়ার পর থেকে ওই বাসাটা তার জন্য দুঃখের পরিণত হয়েছে বলে মনে হয়। রোহানের ফুফু আর ওনার মেয়ে মুন চলে গেল ও রাজীব আর সজীব থেকে যায়। সুযোগ পেলেই কুহুর সাথে অসভ্যতামি করে, নোংরাভাবে হাসে। এইসব দেখে কুহুর ঘা গিন গিন করে ওঠে। আজ আর হেঁটে যেতে ভালো লাগছে না, তাই সে একটা অটো নিয়ে বাড়ির দিকে গেল। বাড়ি এসে ফ্রেশ হয়ে নিয়ে বিছানার উপর বইগুলো নিয়ে বসল। কুহু একদিকে ভাবতে লাগল, রোহান ইন্ডিয়া চলে যাওয়ার পর তার পৃথিবী যেন অন্ধকারে ঢেকে গেছে। কিছুতেই আগের মতো হাসতে পারে না। বাসায় এসে সে হালকা মেজাজে বইয়ের ভেতর চোখ রেখেছিল, কিন্তু মন অন্য কোথাও হারিয়ে গেছে। রাজীব আর সজীবের গা ঘিনঘিনে আচরণগুলো তার স্নায়ুতে চাপ তৈরি করছিল। কুহু দাঁড়িয়ে গিয়ে জানালা দিয়ে বাইরে তাকাল। আকাশের গাঢ় নীল রং তাকে এক অদ্ভুত শান্তি দিয়েছিল। মনে হলো সেখানেই রোহান ভাইয়ের জন্য একটি জায়গা অপেক্ষা করছে, যেন সে ফিরে আসবে আর সব কিছু আগের মতো হয়ে যাবে। রোহান ভাই, আপনি কবে দেশে আসবেন? কুহু মুচকি হেসে আকাশের দিকে বলল। তার মনে ছিল শুধু একটাই প্রশ্ন, তখন কি আর কোনো কিছু বদলাবে? কুহুর চোখে এক টুকরো আশা সঞ্চারিত হয়েছিল, কিন্তু তার হৃদয় তীব্র শূন্যতা। সে জানত রোহান ভাই ফিরে এলেও সবকিছু আগের মতো হবে না। তার সব স্মৃতি এখন সেদিনগুলোর মতো মধুর নয়, বরং সেই দিনগুলোর মতো ভারী। তার মন ভারাক্রান্ত ছিল, তবে সে জানত রোহান ভাই যখনই ফিরবে তাকে কিছু কথা বলার সুযোগ পাবে। সে আবার তাকালো আকাশের দিকে, ভেবে দেখল হয়তো কিছুটা সময় লাগে, কিন্তু সমস্ত কিছু ঠিক হয়ে যাবে একদিন। কুহু আবার বইয়ের পাতা উল্টাতে শুরু করল, তবে কিছুতেই মনোযোগ দিতে পারছিল না। রাজীব আর সজীবের কথা মনে পড়তেই তার ভেতর এক ধরনের অসহ্য অনুভূতি উঠল। এই মুহূর্তে তার কাছে কোনো কিছুই ততটা গুরুত্বপূর্ণ ছিল না, যতটা প্রয়োজন ছিল নিজের শাশ্বত শান্তি ফিরে পাওয়া। তার মনে হয় রোহান ভাইয়ের ফিরে আসা শুধু তার একান্ত ইচ্ছাই নয়, বরং তার একমাত্র আশ্রয়, তার একমাত্র পরিত্রাণ। আপনি ফিরলে সব কিছু ঠিক হয়ে যাবে, কুহু নিজের মনে বলল, যেন এক অদৃশ্য শক্তি তাকে আশ্বস্ত করতে চায়। এইদিকে রোহান এবং অগ্নি চৌধুরী একসাথে তদন্তে যোগ দেয়।
তবে তারা জানত যে চক্রের শিকড় খুঁজে বের করতে গেলে আরও কঠিন পরীক্ষা দিতে হবে। প্রথমে তারা সেই পুরানো ভাঙ্গা বাড়িটি আবার পরিদর্শন করে, যেখানে আগের দিন রোহান কিছু তথ্য পেয়েছিল। অগ্নি খুবই সজাগ ও চিন্তাশীল ছিল। সে জানত এক্সপোজ করার আগে যথেষ্ট প্রমাণ থাকা দরকার। বাড়ির প্রতিটি কোণ খুঁটিয়ে দেখার পর তারা কয়েকটি গোপন কাগজপত্র খুঁজে পায়, যেগুলো চক্রের গুরুত্বপূর্ণ লেনদেনের ইঙ্গিত দেয়। এখন তাদের পরবর্তী লক্ষ্য ছিল সেই তথ্যের ওপর ভিত্তি করে চক্রের আরও সদস্যদের খুঁজে বের করা এবং তাদের মধ্যে যে কেউ গোপনে এই কাজগুলো নিয়ন্ত্রণ করছে তাকে ধরা। রোহান, অগ্নি এবং তাদের টিম জানত প্রতিটি পদক্ষেপ তাদের জন্য বিপদ ডেকে আনতে পারে। তবে একসাথে তারা দৃঢ় মনোভাবে এগোচ্ছিল এবং তাদের সম্পর্কেও কিছু অজানা দিক উন্মোচিত হতে লাগল। তারা একটা হাভেলির ঠিকানা পেল, সেই মতো তারা সিদ্ধান্ত নিল তারা সেইখানে ঘাপটি মেরে থাকবে। যখন নারী পাচারের জন্য গাড়িতে উঠাবে তারা তখন তাদের হাতে নাতে ধরবে, তাই তারা আপাতত এইখান থেকে চলে গেল। চারদিকে আধার নেমে এসে গেছে, এক ঝাঁক পাখিরা উড়ে যাচ্ছে তাদের গন্তব্যে। কুহুর দরজার নক করার শব্দে কুহুর ঘুমটা ছুটে গেল। দুপুরে বইগুলো দেখতে দেখতে কখন যেন ঘুমিয়ে পড়েছিল বুঝতে পারেনি। কুহু বিছানা থেকে নেমে অগোছালো চুলগুলো সুন্দর করে আধখোপা করে নিয়ে দরজাটা খুলল। খুলে দেখল শ্রাবণী দাঁড়িয়ে আছে। কুহু হেসে বলল, আরে ভাবিমা, তুমি এসো, ভিতরে এসো। না গো, ভিতরে আসব না, তুমি রেডি হও, সিনেমা হলে যাব, সিনেমা দেখব। ভাবিমা, বিশ্বাস করো, শরীরটা বলো নেই, আর 3 দিন পর পরীক্ষা, আমি একটু পরে পড়তে বসব। ও আচ্ছা, তাহলে আমি, স্মৃতি, রৌনক আর বাড়ির সবাই যাচ্ছি। কোন প্রয়োজন হলে ফোন করো, আমরা চলে আসব বলে চলে গেল। কুহু দরজাটা বন্ধ করে দিল। নিস্তব্ধতা যেন ঘিরে ধরেছে। কুহু এইসব মাথা থেকে ঝেড়ে ফেলে দিয়ে পড়াতে মন দিল। রাত তখন 8 বাজে। রাজীব আর সজীব তাড়াতাড়ি আসে। হঠাৎ বাড়ির কলিং বেল বাজাতে কিছুটা চমকে যায় কুহু, কিন্তু পরে আবার ভাবে হয়তো বা বাড়ির লোক এসেছে। পড়াতে মন দেয়, কিন্তু ওর দরজাতে আচমকা নক পড়াতে বেশ ঘাবড়ে যায়। তারপর ভাবল হয়তো বা স্মৃতি এসেছে ভেবে পড়াটা রেখে দরজাটা খুলে দিল। দরজাটা খুলে সামনে রাজীব আর সজীবকে দেখে বিচলিত হয়ে দরজাটা বন্ধ করতে নিলে কিন্তু ওরা বাধা দেয়। ওদের শক্তি সাথে কুহু পেরে উঠে না। রাজীব আর সজীব কুহুকে নোংরা চোখে দেখতে লাগল। এই মুহূর্তে কুহুর পরিস্থিতি আরও সংকটজনক হয়ে ওঠে এবং তার ভেতরে আতঙ্ক ও আত্মরক্ষার প্রবৃত্তি কাজ করতে থাকে। কুহু খুব দ্রুত চিন্তা করে এবং তার শরীরের প্রতিটি অঙ্গকে প্রস্তুত রাখে। তার মধ্যে এক ধরনের প্রতিরোধের শক্তি জেগে ওঠে, কারণ সে জানে এই মুহূর্তে তার জীবনই সবচেয়ে গুরুত্বপূর্ণ। কুহু পিছিয়ে যেতে থাকে, কিন্তু রাজীব আর সজীব তাকে এক মুহূর্তের জন্যও ছাড়ে না। তারা ক্রমাগত কাছে আসতে থাকে। একসময় কুহু ব্যাকফুটে চলে যায় এবং রাজীব তাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দেয়। কুহুর শ্বাসকষ্ট হয়ে আসে, কিন্তু সে আতঙ্কিত না হয়ে দ্রুত নিজের শক্তি কাজে লাগানোর চেষ্টা করে। রাজীব যখন কুহুর ওপর ঝাঁপিয়ে পড়তে যায়, কুহু একটুও চিন্তা না করে শক্তির সাথে সরে গিয়ে তার পেছনে থাকা একটি স্ট্যান্ডিং ল্যাম্প বা অন্য কোনো শক্ত বস্তু দিয়ে রাজীবকে আঘাত করে দেয়। কুহু কাপা গলায়, তুমি কিছু করতে পারবে না। এই মুহূর্তে কুহু যেন তার ভয় আর আতঙ্ককে পিছনে ফেলে দিয়ে নিজের নিরাপত্তার জন্য লড়াই শুরু করে। তার ভিতরের শক্তি তাকে চালিত করছে, যেন সে কোনো পরিস্থিতিতে হারবে না। কুহুর এই সাহসিকতার পর রাজীব এবং সজীব কিছুটা চমকে যায়। তাদের জন্য কুহুর এই প্রত্যাঘাত এক ধাক্কা হয়ে আসে। কুহু যখন ল্যাম্পটি নিয়ে রাজীব এবং সজীবের পায়ে আঘাত করে, তাদের কিছু সময়ের জন্য শারীরিকভাবে দুর্বল করে ফেলে। রাজীব এবং সজীব ব্যথায় চিৎকার করে ওঠে এবং কুহু সেই মুহূর্তে কিছুটা সময় পায় পালানোর জন্য। সে কোনো সময় নষ্ট না করে দ্রুত স্মৃতির ঘরের দিকে দৌড়ায়। তার হাতের জোর টেনে দরজাটা বন্ধ করে লক করে দেয়। স্মৃতির ঘরের ভিতরে কুহু ধস্তাধস্তি করে পড়ে যাওয়ার উপক্রম হয়, কিন্তু তার কোনো ক্ষতি না হয়ে সে একরকম প্রলম্বিতভাবে দাঁড়িয়ে থাকতে পারে। ভয়ে তার হাতপা কাঁপতে থাকে, হৃদস্পন্দন দ্রুত হয়ে যায়। কুহু জানে যে এখন পরিস্থিতি একেবারেই সংকটপূর্ণ। তার শরীরের অস্থিরতা বাড়ছে, তবে সে নিজেকে কিছুটা সান্ত্বনা দেয় যে এখন নিরাপদে রয়েছে। এদিকে তার হাত কেটে কিছু রক্ত ফ্লোরে পড়ে যায় এবং সে শ্বাস নিতে সমস্যা অনুভব করতে থাকে।
রক্তের দাগ কুহুর দুর্বলতার আরও প্রমাণ, কিন্তু সে জানে যে তার এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে এখন মনোযোগ দেওয়া ছাড়া কোনো উপায় নেই। কুহু ধীরে ধীরে রুমের এক কোণে বসে থাকে, পুরো শরীর কাঁপছে, কিন্তু তার মন ভেঙে যায় না। তার একমাত্র চিন্তা, কিভাবে এই ভয়াবহ পরিস্থিতি থেকে বের হওয়া যাবে। হঠাৎই রোহানের মনটা আনচান আনচান করতে থাকে কুহুকে এক নজর দেখার জন্য। কুহুকে দেখার জন্য ওর ঘরে গোপন ক্যামেরা লাগিয়েছিল রোহান। ল্যাপটপটা অনে করেতে কুহু কি করেছে না করেছে তার একটা ফুটেজ দেখতে থাকতে হঠাৎ চোখ পড়ে 12 মিনিট আগের ঘণ্টা, যা দেখে রাগে কপালের রগগুলো ফুলে ওঠে। তারপর ফোন নিয়ে দ্রুত রৌনককে ফোন করে বলে শীঘ্রই বাড়ি যেতে। এইদিকে রোহানে বের হতে হবে। রোহান আর অগ্নি বের হলো সেই নারী পাচারকারীদের ধরতে, কিন্তু মনে জেগে উঠছে প্রতিশোধের আগুন। ড্রাইভার গাড়ি চালাচ্ছে, তারা প্ল্যান করছে কিভাবে কি করবে, কোথায় কোথায় লুকিয়ে থাকবে। রোহানের এইসবের মন নেই, রোহানে মনটা পড়ে আছে বাংলাদেশে তার কুহুরানির উপরে। রওনকা চলে এসেছে। সবার আগে কুহুর রুমে গেল, গিয়ে দেখল মেঝেতে বইপত্র ছিটিয়ে আছে। রাজীব আর সজীব পা ধরে আর্তনাদ করছে। ওদের দেখে শ্রাবণীর ভ্রু জোড়া কুঁচকে গেল। ওরা যখন গিয়েছিল তখন ওরা তো ছিল না, ওদেরকে জিজ্ঞেস করা হলে ওরা বলেছি আজ নাকি ওদের কাজ আসবে না। তাহলে ওরা এলো কেন? মুহূর্তে 2-4 করে ফেল। শ্রাবণী আর স্মৃতি মাথায় হাত দিয়ে বলল, ইয়া রব। স্মৃতি চলো কুহুকে খুঁজে বের করতে হবে বলে ওরা রুম থেকে বের হলো, কিন্তু রুম থেকে বের হতে দেখে ঘরে কোণে কোণে রক্তের কণা, শেষ কণাটা স্মৃতির রুমের সামনে। ওরা বুঝল কুহু স্মৃতির রুমে। শ্রাবণী দরজাটা নক করে বলল, কুহু দরজা খুলো, আমি তোমার ভাবিমা। কুহু দুর্বল শরীর টানিয়ে দরজা খুলে আছড়ে পড়ল শ্রাবণীর বুকে। অল্প সময় কাঁদতে কাঁদতে নিস্তেজ হয়ে গেল। রৌনক ওকে কোলে নিয়ে গিয়ে বিছানায় শুয়ে দিল। দ্রুত ফার্স্ট এড বক্সটা নিয়ে এসে হাতটা ভালো করে পরিষ্কার করে ওষুধ লাগিয়ে ব্যান্ডেজ করে দিল। তারপর রোহানকে একটা টেক্সট করে দিল। তো রোহান মেসেজটা পেয়ে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। রাত তখন 12। রোহান আর অগ্নি হাভেলির ঠিকানা অনুযায়ী এক অন্ধকার রাতে সেখানে পৌঁছায়। জায়গাটা শহর থেকে অনেকটা দূরে, চারদিকে শুনশান পরিবেশ। অগ্নি চারপাশে চোখ বুলিয়ে বলল, এখানে কোনো মুভমেন্ট নেই, সব ঠিকঠাক মনে হচ্ছে না। চক্রের লোকেরা এত সহজে ধরা পড়ার মতো বোকা হবে না। রোহান শান্ত গলায় বলল, তারা ঠিক কিভাবে কাজ করে সেটা বোঝার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। ছায়ার মতো চুপ করে থাকো। তারা 2 জন হাভেলির পিছনের একটা পরিত্যক্ত কক্ষের জানালার ফাঁক দিয়ে বাইরে নজর রাখছিল। আধ ঘন্টা পর কিছু গাড়ি এসে থামল। গাড়ি থেকে কিছু লোক নামল এবং একে একে কয়েকজন নারীকেও নামিয়ে হাভেলির ভিতরে নিয়ে গেল। রোহান আর অগ্নি দেখল, নারীদের চোখে কালো কাপড় বাঁধা। লোকগুলো তাদের কথা বলতে দিচ্ছে না। অগ্নি ফিসফিস করে বলল, এখনো সময় আসেনি। আমরা যদি এখন আক্রমণ করি তাহলে প্রমাণ নষ্ট হয়ে যাবে। অপেক্ষা কর। কিছুক্ষণ পর গাড়িগুলো আবার আসতে শুরু করল। এবার সেই লোকগুলো নারীদের গাড়িতে উঠাতে শুরু করল। রোহান ইশারায় অগ্নিকে বলল, এটাই সময়। তারা হঠাৎ পেছনের দরজা দিয়ে বের হয়ে সোজা গাড়ির দিকে এগিয়ে গেল। রোহান গর্জে উঠল, থামো। সিআইডি। চক্রের লোকেরা প্রথমে হতভম্ব হয়ে গেল, তারপর তারা পালানোর চেষ্টা করল। কিন্তু অগ্নি তাদের পথ আটকে বলল, একজনও পালানোর চেষ্টা করলে ভালো কিছু হবে না। আমরা সব জানি। এতে রোহান আর অগ্নি বুঝবে পুরো প্ল্যান আরও বড়। তুই কি এমন কিছু মোড় চাস? গাড়ির দিকে এগিয়ে যাওয়ার পর চক্রের লোকেরা পালানোর চেষ্টা করলে রোহান আর অগ্নি তাদের আটকাতে থাকেন। কিন্তু একটি কনভারসেশন হতেই পারে, যেখানে চক্রের একজন মহিলা সদস্য, যারা নারীদের নিয়ে এসেছিল, হঠাৎ নিজের মুখোশ খুলে ফেলে। মহিলা এক টুকরো কাগজ দিয়ে অগ্নির হাতে ফিসফিস করে বলল, তোমরা জানো না কি খেলা চলছে এখানে? এটা শুধু শহরের বাইরে একটা গোপন আস্তানা নয়, একদিন তোমরা বুঝবে। অগ্নি কাগজটা তুলে দেখে তাতে একটি অজানা নাম এবং ঠিকানার তালিকা ছিল। রোহান তৎক্ষণাৎ তাকে বলল, এটা কি দেখাচ্ছ? তবে অগ্নি কাগজটা রোহানের হাতে দিয়ে বলল, এই মুহূর্তে আমাদের শুধু ধরা পড়া চক্রের লোকদের নিয়ে যেতে হবে। তবে এই নামগুলো বেশ গুরুত্বপূর্ণ। তারা নারীদের উদ্ধার করে থানার দিকে ফিরতে শুরু করে।
কিন্তু ঠিক তখনই হাবেলির মধ্যে থেকে হঠাৎ একটা বিকট শব্দ শুনতে পেল তারা। রোহান আর অগ্নি চোখে চোখ রেখে সিদ্ধান্ত নিল, এটা আমাদের শুধু শিকার নয়, আরও কিছু বড় রহস্য অপেক্ষা করছে। তারা দ্রুত হাবেলির দিকে ফিরে গেল, সেই শব্দের উৎস খুঁজতে। দরজা খুলে ভেতরে ঢুকে তারা দেখতে পেল অনেক পুরনো বই এবং কাগজ ছড়িয়ে ছিটিয়ে আছে, আর এক কোণে ধোয়ার মতো কিছু রঙিন চিহ্ন। একটি পুরনো পোকা খাওয়া আলমারি খুলতেই তাদের সামনে চলে এল একটি অদ্ভুত পুঁথি। পুঁথির পাতাগুলিতে এক অবিশ্বাস্য চিত্রের বর্ণনা ছিল, যা পরবর্তী ঘটনাগুলোর দিকে আরও এক ধাপ নিয়ে যাবে। এরা দুই দেশের অপরাধী চক্রের সদস্য। তখন তাদের নিয়ে গিয়ে তদন্তের পর দুই দেশের নিরাপত্তা বাহিনী ও গোয়েন্দা সংস্থার সাথে যোগাযোগ করে একটি বড় অপারেশন শুরু করতে হবে এইসব ভেবে দীর্ঘশ্বাস ফেলল রোহান। রোহান আর অগ্নি চক্রের সদস্যদের আটকানোর পর দ্রুত তাদের থানায় নিয়ে যায়। সেখানে তারা প্রথমে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শুরু করে। চক্রের সদস্যরা শুরুতে কিছুই বলছিল না, কিন্তু পরবর্তীতে একজন, যিনি বিশেষভাবে গুরুত্বপূর্ণ, চুপচাপ অগ্নির দিকে তাকিয়ে বলল, তুমি জানো না কি হতে চলেছে? দুই দেশের শক্তিশালী শক্তির মধ্যে আমরা কেবল পাও শিকারী বুঝায়। অগ্নি তাকে থামিয়ে দিয়ে প্রশ্ন করে, কি পাও? তোমরা কি মাদক পাচারের সঙ্গে যুক্ত, নাকি কিছু অন্য ব্যাপার? তবে মহিলা সদস্যটি কিছু জানালো না, কেবল বলল, যতই চেষ্টা করো, সময় তোমাদের হাতে থাকবে না। এখান থেকে বেরিয়ে যাওয়ার পথ দুটি দেশের মধ্যে রয়েছে। এখন অগ্নি এবং রোহান জানতে পারে, চক্রটি শুধু মাদক বা অস্ত্র পাচার নয়, বরং একটি আন্তর্জাতিক সন্ত্রাসী কর্মকাণ্ডের অংশ। তাদের কাছে থাকা গুরুত্বপূর্ণ তথ্য মতে, তারা কিছু গুরুত্বপূর্ণ মানুষকে এক জায়গা থেকে আরেক জায়গায় পাচার করছিল। আর সেই পরিকল্পনা দুই দেশের সীমান্তের মাঝে চলছে। এরপর দুই দেশের গোয়েন্দা সংস্থার মধ্যে যোগাযোগ শুরু হয়। একদিকে ভারতীয় ও বাংলাদেশি পুলিশদের মধ্যে সমন্বয় গড়ে তুলতে হয়, অন্যদিকে এই আন্তর্জাতিক অপারেশনকে সফল করতে এবং চক্রটির মূল হোতাদের ধরতে একযোগে অভিযান চালানো। অগ্নি এবং রোহান জানতে পারে, তাদের হাতে থাকা চক্রের সদস্যদের তথ্যের মাধ্যমে দুই দেশের গোয়েন্দারা গভীরভাবে তদন্ত শুরু করে এবং পর্যায়ক্রমে বড় বড় চক্রের মূল পরিকল্পনা ধরা পড়ে। তাদের এই অভিযান শুধু সীমান্তের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং আন্তর্জাতিক পর্যায়েও এক বড় চ্যালেঞ্জ তৈরি করবে। অগ্নি এবং রোহান যখন দুই দেশের গোয়েন্দা সংস্থার সঙ্গে যোগাযোগে আসে, তারা বুঝতে পারে যে চক্রটি অনেক বড় এবং এর মধ্যে অনেক স্তর জড়িত। তথ্য অনুসারে চক্রের সদস্যরা শুধুমাত্র পাচারের জন্য এক দেশ থেকে আরেক দেশে মানুষই নয়, বরং আন্তর্জাতিক নিরাপত্তা ক্ষতিগ্রস্ত করতে চায়। এই প্রক্রিয়ায় তারা অনেক উচ্চমানের ব্যক্তিত্ব এবং রাজনীতিবিদদেরও গোপনে ম্যানিপুলেট করছে। এরপর গোয়েন্দা সংস্থা একত্রিত হয়ে একটি সুনির্দিষ্ট পরিকল্পনা তৈরি করে। চক্রটির শিকড় ধরে তাদের সন্ত্রাসী কাজগুলো রোধ করতে সায়েন্স ফিকশনের মতো একটি মিশন তৈরি করা হয়। দুই দেশের সীমান্তে এক অভিনব অপারেশন চলবে। অগ্নি এবং রোহান একত্রে মাঠে নামেন, যেখানে তারা চক্রের নতুন সদস্যদের নজরদারি করে, যারা এখনও স্বীকার করতে চায়। ধীরে ধীরে তাদের অবস্থান থেকে গুরুত্বপূর্ণ তথ্য মেলে। এদিকে চক্রের পুরনো সদস্যরা খুবই ক্ষিপ্ত হয়ে ওঠে, কারণ তারা জানে এইবার তাদের পক্ষে পালিয়ে যাওয়া সম্ভব নয়। তাদের লক্ষ্য তখন হয়ে ওঠে অপরাধী চক্রের মূল পরিকল্পনা সামনে আনা এবং তার মাধ্যমে দুই দেশের মধ্যে নিরাপত্তা দুর্বলতার সুযোগ নেওয়া। শেষমেশ একটি চমকপ্রদ ফাঁদ পাতা হবে। তবে এখন এইখানকার কাজ শেষ। রোহান দেশে ফিরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু তার মনে কুহুর কথা একটানা ঘুরপাক খাচ্ছিল। কুহু, যে তাকে বারবার মনে করিয়ে দিচ্ছিল, তুমি ফিরে যাও, কিন্তু তুমি জানো না তোমার জীবনে কি অপেক্ষা করছে। অগ্নি, যিনি এই অভিযানে পুরোপুরি মগ্ন, তখনও রোহানের মনোভাব বোঝে এবং তাকে শান্ত থাকতে বলে, তুমি সবকিছু ঠিকঠাক করছো, রোহান। এইখানকার কাজ শেষ, তুমি দেশে যাও, বাকি আমি সামলে নিব, আমি সব সামলে দেশে গিয়ে তোমার সাথে দেখা করব। রোহান ঠিকই জানে তার সামনে আরও অনেক কঠিন সময় আসবে। তবে কুহুর কথা তাকে উদ্বিগ্ন করে তুলছে, কারণ কুহু তার জীবনে এক বিশেষ স্থান দখল করে আছে। তাদের তদন্ত যখন আরও গভীর হয়,
তখন চক্রের সদস্যদের মধ্যে কেউ একসময় এমন কিছু বলে যা তাদের সবকিছু উন্মোচন করে দিতে পারে। চক্রের নেতৃত্বের একটি বড় পরিকল্পনা ধরা পড়ে, যার মধ্যে তাদের মূল লক্ষ্য ছিল দুই দেশের নিরাপত্তা ব্যবস্থা এবং সেই নিরাপত্তা ভেদ করে তারা নিজেদের পরবর্তী পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছিল। এই অবস্থা থেকে বেরিয়ে আসতে রোহান এবং অগ্নি একে একে চক্রের অনেক সদস্যকে আটক করে এবং তাদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে আন্তর্জাতিক নিরাপত্তা ব্যবস্থা রক্ষা করতে এক গুরুত্বপূর্ণ অভিযান শুরু করে। তবে রোহান ও অগ্নি জানেন যে শেষ সফলতা শুধু চক্রের মূল হোতাদের ধরলে হবে না, বরং তাদের পিছনে যে অন্ধকারে রক্ষিত গুরুত্বপূর্ণ তথ্য আছে তা গোপন রাখা উচিত। এই সবের মাঝে রোহানের মধ্যে কুহুর জন্য একটা অস্থিরতা তৈরি হয়, একটা অনুভূতি যা তাকে এগিয়ে যেতে আরও কঠিন করে তোলে। রোহানের ভাগ্য ভালো, সে একটা ইমার্জেন্সি টিকিট পায়। কোরাটারে গিয়ে তার ব্যাগটা নিয়ে বের হয়ে যায়। রোহান জানে কুহু অসুস্থ, আর এটাই তাকে দেশে ফিরে যাওয়ার জন্য আরও বেশি অস্থির করে তুলছে। বাড়িতে একমাত্র স্মৃতি আর রৌনক ছাড়া কেউ জানে না রোহান একজন সিআইডি অফিসার এবং তার জীবনের প্রতিদিনের ঝুঁকি কতটা বড়। তারও বিশেষ কারণ আছে। তবে এই মুহূর্তে কুহুর অসুস্থতা এবং তার প্রতি রোহানের গভীর ভালোবাসা তাকে দ্রুত দেশে ফেরার জন্য বাধ্য করছে। বিমানে বসে সে কুহুর কথা ভাবছিল। তার স্মৃতিতে ভেসে উঠল সেই সময়গুলো, যেই সময়টা রাজীব আর সজীব তার উপর আক্রমণ চালায়। রোহানের ভেবেই কষ্ট পাচ্ছে তার পাখিটা কতই না জানি অসহায় মনে করেছে। রোহান মনে মনে বলল, কুহু, তুমি জানো না আমি কি করি, কেন দূরে থাকি, কিন্তু আমি আজ তোমার কাছে ফিরব, তোমার পাশে থেকে সবকিছু ঠিক করব। রোহান জানত রাজীব আর সজীব তাদের নোংরা উদ্দেশ্য পূরণের জন্য কতটা নিচে নামতে পারে। তারা বাড়ি ফাঁকা পেয়ে কুহুর সঙ্গে খারাপ কিছু করার চেষ্টা করেছিল। সেই ভয়ে কুহু ভীষণ আতঙ্কিত হয়ে পড়ে। তার শরীর এমনিতেই দুর্বল ছিল, আর এই মানসিক ধাক্কায় তার জ্বর বেড়ে যায়। রোহান যখন বাড়ি ফিরল, সোজা কুহুর ঘরের দিকে এগিয়ে গেল। ঘরে ঢুকে দেখল কুহু বিছানায় শুয়ে আছে। তার চোখ বন্ধ, মুখে অসুস্থতার ছাপ। পাশে বসে আছে স্মৃতি, রৌনক আর ভাবিমা। সবার মুখ চিন্তায় ভরা। রোহান দ্রুত কুহুর পাশে গিয়ে তার হাত ধরল। কুহুর হাতটা ঠান্ডা বরফের মতো। রোহান ফিসফিস করে জিজ্ঞেস করল, কুহুর কি হয়েছে? ও এত অসুস্থ কেন? ভাবিমা দীর্ঘশ্বাস ফেলে বললেন, ওর শরীর এমনিতেই দুর্বল ছিল। তার ওপর রাজীব আর সজীব, ওদের নোংরা ইচ্ছা দেখে কুহু ভয় পেয়ে যায়। তখন থেকেই ওর অবস্থা খারাপ হতে শুরু করে। মানসিক ধাক্কা সহ্য করতে পারেনি। রৌনক গলা নিচু করে বলল, ভাই, তুই জানিস না রাজীব আর সজীব কতটা নিচে নেমে গেছে। তারা বাড়ি ফাঁকা পেয়ে কুহুর সঙ্গে খারাপ কিছু করার চেষ্টা করেছিল। কুহু তখন পালিয়ে বাঁচে, কিন্তু সেই ভয় ওকে ভেতর থেকে ভেঙে দিয়েছে। স্মৃতি কাপা গলায় বলল, ভাইয়া, আমরা অনেক বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু ও কিছুতেই শান্ত হতে পারেনি। ভয়টা এমনভাবে ওকে গ্রাস করেছে যে জ্বর বেড়ে গেছে। তুই ফিরে এসেছিস, এখন তুই ওর পাশে থাক, ওকে সাহস দে। রোহানের চোখে যেন আগুন জ্বলতে লাগল। সে কঠিন গলায় বলল, ওরা এটা করার সাহস পেল কিভাবে? কুহুর সঙ্গে এমন কিছু করার চেষ্টা, তাদের এর শাস্তি আমি দেব। ওদের ছাড়া হবে না। রৌনক বলল, ভাই, ওদের আটকে রাখেছি কুহুর ঘরে। এই কথা শুনে রোহান একটা ক্রূর হাসি দেয়। সে কুহুর মাথায় হাত বুলিয়ে বলল, কুহু, আমি এখানে আছি, তুমি আর ভয় পেও না। ওরা তোমার কোনো ক্ষতি করতে পারবে না। এবার আমি তাদের এমন শিক্ষা দেব যাতে ভবিষ্যতে এমন কিছু করার সাহস আর কখনো না পায়। স্মৃতি আর রৌনক চুপচাপ বাইরে চলে গেল। ভাবিমাও তাদের সঙ্গে গেলেন। রোহান কুহুর পাশে বসে রইল। সেই রাতে রোহান আর ঘুমাল না। কুহুর পাশে বসে তার শ্বাসপ্রশ্বাসের ওঠানামা দেখছিল। তার মনে একটাই প্রতিজ্ঞা ঘুরপাক খাচ্ছিল, রাজীব আর সজীবের নোংরা উদ্দেশ্য আমি ধ্বংস করে দেব। তারা কুহুর সঙ্গে যা করেছে তার পরিণাম তাদের পেতেই হবে। রৌনক, স্মৃতি, শ্রাবণী, রোহানের মা বসে আছে। মনে মনে আফসোস করছে কেন যে কুহু একা ফেলে গেল। রোহান রৌনককে দিয়ে তার ফুফুকে কল করিয়ে এই বাড়িতে আসতে বলেছে।
আর তার বাপ, চাচার, চাচির, মৌয়ের ফোনগুলো কেড়ে নিয়েছে। কাল সকালে আহম্মেদ বাড়িতে তাণ্ডব চলবে। রোহান এক পলক তাকল কুহুর পানে। ইস, মেয়েটা দেখেই বুকটা কেমন করে উঠছে। রোহান দাঁতে দাঁত চেপে সহ্য করছে কাল সকাল হওয়ার অপেক্ষাতে। অনেক বুঝিয়ে শুনিয়ে রোহান তার মাকে ঘুমাতে পাঠালো, স্মৃতিকেও তাই করল। শুধু বাড়ির 3টি মানুষ সজাগ আছে। ঘুমের মধ্যে ও কুহু কেমন ভয়ে কেঁপে উঠছে। রোহান কুহুকে জাপটে ধরে বলল, কুহু পাখি, ভয় পাস না, আমি চলে এসেছি। তুই নিরাপদ আছিস। বুক দিয়ে আগলে রাখব। আমার কলিজাটা আমার। কুহুর কপালে চুম্বন করতে গিয়ে রোহানের চোখ থেকে দুফোঁটা জল গড়িয়ে পড়ল কুহুর কপালে। কুহুর বন্ধ চোখেও কেমন জল গড়িয়ে পড়ল। খুব যত্ন কুহুর চোখের পানিটা মুছে দিয়ে বলল, শুধু তুই ছিলি, আর আমি ছিলাম তোর পাশে। তোর ভয়, তোর কষ্ট আমার বুকের মাঝে। তুই যখন কেঁপে উঠলি, আমি ছিলাম সেখানে। বুক দিয়ে আগলে রেখেছিলাম, তুই একা না ফিরে। বিষাদ ছিল, রাতের অন্ধকার, পাখির মতো তোর আতঙ্ক। তবে আমার হাত ছিল তোর পাশে, যতটুকু পথ ততটুকু অন্ধকার। কুহু, তুই জানিস কি, তোর চোখে যখন জল গড়ালো, আমার বুকটা কেমন ছিঁড়ে গেল। এ সবই তো আমার ভালোবাসা। তুই আর আমি এক হলাম, অন্ধকারে, শান্তিতে। যতটুকু ভয় ততটুকু ভালোবাসা, আমি ছিলাম তোর কাছে। তোর কপালে আমি চুম্বন দিলাম, দুঃখের স্রোতে। কুহু, তুই জানিস, আমি আছি, তুই নিরাপদ, এই প্রতিজ্ঞায়। ভোর 5টা বাজে। সেই সময়ে কুহুর জ্বরটা কমে এলো। বাহিরে থেকে এসে একবারের জন্য ফ্রেশ হয়নি, এখন ফ্রেশ হতে গেল। ফ্রেশ হয়ে কুহুর পাশে শুয়ে পড়ল। ভাবিমা আর ভাইয়াকে রুমে পাঠিয়ে দিয়েছে। কুহুকে জড়িয়ে ধরে বুকের সাথে মিশিয়ে নিল। তুমি যখন হাসো, আমি হারিয়ে যাই তোমার শূন্যতায়। তোমার স্পর্শে মিলিয়ে যায় সব দুঃখের ছায়া। একা আমি কিছুই নয়, তুমি ছাড়া পৃথিবী অচেনা। তোমার প্রতি এই ভালোবাসা এক জীবনের চেয়ে অনেক বড়। শরীরের ক্লান্তিতে কখন যেন ঘুমিয়ে পড়ল রোহান, টের পায়নি। সকাল 10। রোহানের ফুফু আগমন হয় আহম্মেদ বাড়িতে। নিচের চেঁচামেচি শুনে রোহান আড়মোড়া দিয়ে ঘুম থেকে উঠে তারপর ফ্রেশ হয়ে এসে কুহুর কাছে গিয়ে কুহুর কপালে হাত দিয়ে দেখে জ্বর আছে কি না। না, জ্বরটা নেই। রোহান কুহুকে ডাকছে, এই কুহু পাখি উঠো, সকাল হয়ে গেছে। বেশ কয়েকবারে ডাকে কুহু পিট পিট করে চোখটা খুলে দেখল রোহান তার সামনে দাঁড়িয়ে আছে। রোহান দেখে কে অবাকের চোখে তাকিয়ে আছে। রোহান কুহুর গালে হাত দিয়ে বলল, কি হয়েছে, কোন সমস্যা? কুহু রোহানকে জড়িয়ে ধরে কেঁদে দিল। রোহানও বাচ্চাদের মতো করে কুহুকে আগলে নিল তার বাহুডোরে। হুশ, কুহু পাখি কাঁদে না তো। এই তো আমি। ভয় কি তোমার? বলতে পারো তুমি কি ভাবো? আমার কাছে থাকলে সব কিছু ঠিক হয়ে যাবে। তবে বেশ, তোমায় নিলাম আমার বাহুডোরে। যাও, ফ্রেশ হয়ে নেও, নিচে আসো, আমি নিচে আসছি। রোহান একটা ব্ল্যাক কালারের লং ব্লেজার পরে, হাতে ঘড়িটা পরে, শরীরে একটু পারফিউম মেখে পকেটে হাত দিয়ে শীষ বাজাতে বাজাতে নামছে। ওর নামা দেখে মনে হচ্ছে কোন দেশের নবাব নামছে। এমন পরিস্থিতিতে ওর চুপ থাকাটা ভয়ঙ্কর পূর্বাভাস দিচ্ছে। রৌনক, শ্রবানী, স্মৃতি বেশ মুডে আছে। রোহান এসে পায়ের উপর পা তুলে সবার সামনে বসল। রোহান হাতের ইশারায় সবাইকে বসতে বলছে। রোহানের আচরণে বিরক্ত ওরা। স্মৃতি তো তার ভাই রৌনকের কানে কানে বলল, ভাইয়া, মেজো ভাই যা দিচ্ছেন একদম ফাটিয়ে দিচ্ছে। পুরো সিনেমার হিরো। কিন্তু আপনি কেন আসছে না? এসে যাবে, চুপ থাক বুইন। রোহানের কথা মতো ওর বাবা, চাচা, চাচি, মৌ, মুন সবাই বসল। রোহান বসে আছে দেখে বিরক্ত নিয়ে রোহানের বাবা বলল, চুপ করে আছো কেন? কিছু বলো। ওয়েট মিস্টার আহম্মেদ, আগে আমার কুইন আসুক, তারপর তো বলবো। ওদের কথা মাঝে কুহুও চলে আসলো। কাকতালীয় ভাবে কুহুর সাথে রোহানের ড্রেসটা মিলে যায়। রোহান ঠোঁট কামড়ে হাসল কিঞ্চিত পরিমাণ। রোহান বসা থেকে উঠে কুহুর দিকে এগিয়ে যাচ্ছে। কুহু যখন অর্ধেক সিঁড়িতে আসলো তখন রোহান পকেটে একটা হাত দিয়ে আরেকটা হাত কুহুর পানে এগিয়ে দিল। কুহু ভীতসন্ত্রস্ত চোখে সবার দিকে তাকাচ্ছে। রোহান সোল ফেসে চোখের পাতা ফেলে কুহুকে ভরসা দিল। কুহু দ্বিধা মনে রোহানের হাতের উপর হাত রাখল। রোহান হাসি মুখে বলে উঠল, গুড গার্ল। কুহুকে ধরে নিয়ে এসে ওর পাশে বসিয়ে দিয়ে নিজেও আগের স্টাইলে বসল।
তারপর সবাইকে উদ্দেশ্য করে বলল, তো এইবার মূল কথা আসা যাক। মিসেস হাওলাদার, আপনি কি জানেন আপনার চরিত্রহীন লম্পট ছেলে এখন কোথায়? মুহূর্তে তিনি গর্জে উঠে বললেন, খবরদার রোহান, আজেবাজে কথা বলবি। আমার ছেলেরা ভালো। ওর রিয়েলি কতটা ভালো? ফাঁকা বাড়ি পেয়ে একটা মেয়ের সর্বনাশ করতে আসাটা কি ভালো? তিনি আবার তেতে উঠে বললে, বাড়ি ফাঁকা পেয়ে এই মেয়েটা আমার ছেলে দুটোকে উস্কিয়েছে। রোহানের ঠোঁটে তখন ভয়ঙ্কর ক্রূর হাসি। এই পরিস্থিতিটা না কুহু যতটা ভয় পাচ্ছে তার থেকে বেশি রোহানের হাসিটাকে ভয় পাচ্ছে, ভয় একদম সিটিয়ে আছে। তিনি বললেন, মা, যেমনে মেয়ে ও তো তেমনই হবে, আজ এই মেয়েকে আমি মেরাই ফেলব, ওর জন্য আমার ছেলেদের বদনাম হচ্ছে। কথাটা বলেই তিনি কুহুকে মারার জন্য উদ্যক্ত হয়ে হাত তুলতে নিলে রোহান আচমকা ওনার হাতটা মুচড়ে ধরে বলল, সাহস হয় কি করে ওর গায়ে হাত তোলার? আমি কিন্তু ছেড়ে দেই না, আন্ডারস্ট্যান্ড? আমার সামনে ওর গা হাত তোলার চেষ্টা করলে হাত ভেঙে গুড়িয়ে দিতে একটা সেকেন্ডও লাগবে না। চুপচাপ ওখানে গিয়ে বসুন। রোহানের হাত থেকে ছাড়া পেতেই তিনি চুপচাপ বসে পড়ে ভাইদের দিকে তাকালেন। ওনারা ও চোখের ইশারায় চুপ থাকতে বলতে। রোহান রৌনককে ইশারা করতে রৌনক উপরে চলে গেল। কুহুর রুমটা খুলে বাঁধা অবস্থায় রাজীব আর সজীবকে টানতে টানতে নিয়ে এসে কুহুর পায়ের নিচে ফেলে ওদের দেখার মাত্র কুহু রোহানের বাহুটা শক্ত করে ধরে কাঁদতে নিলে রোহান বলে, খবরদার, চোখে যেন এক ফোঁটাও পানি না দেখি, চোখে পানি দেখলেই খবর আছে। রোহান রাজীবের হাতের উপর পা দিয়ে পিষতে পিষতে বলল, এই হাত দিয়েই না ওকে ছুঁতে চেয়েছিলি? একদলা থুথু বের করে ওদের মুখের উপর ছুঁড়ে মেরে তার ফুফুদের উপর রক্তচক্ষু নিয়ে তাকিয়ে বলল, মিসেস হাওলাদার, আপনি না বলেছিলেন মা যেমন হবে তার মেয়েও তো তেমন হবে? তাহলে আপনার ছেলে এমন কেন? আপনারও কি চরিত্রের কোন সমস্যা ছিল? রোহান, ভুলে যেও না আমি তোমার ফুফু হই। আমার সাথে ভদ্র ব্যবহার করো। আপনি ভুলে যাবেন না মিসেস হাওলাদার, আপনি কার সামনে দাঁড়িয়ে কথা বলছেন? আপনার ছেলেদের হাত কাঁপল না আমার কুহুর দিকে নোংরা হাত বাড়ায়। আজ ওদের শাস্তি, কঠিন শাস্তি। রোহান রৌনক ইশারা করতে রৌনক তিনটা চাবুক একত্রিত করে ওদের মুখটা বেঁধে তারপর দুই ভাই এর পিঠের উপর আঘাত করতে নিলে রোহানের বাবা বাধা দিতে আসলো। রোহান দাঁত কিরমির করতে করতে বলল, খবরদার মিস্টার আহমেদরা, আপনারা কেই আজ আমাকে বাধা দিবেন না। সবাই এক ঘাটের মাঝি। আপনাদের তিনি ভাই বোনের সব কুকর্ম আমার জানা, তাই চুপচাপ থাকুন। সময় হলে আপনারা ও আপনাদের কর্মের ফল পাবেন। আর কথা না বলে দুই ভাইকে একসাথে আঘাত করল। মুখ বাঁধা থাকা অবস্থায় তারা চিৎকার করতে পারছে না। রোহান আঘাত করতে করতে বলল, হাউ ডেয়ার ইউ টাচ হার? আজ তোদের ছাল চামড়া তুলেই ফেলবে। যেই হাত দিয়ে কুহুকে টর্চ করেছিস সেই হাত দুটো কেটে টুকরো টুকরো করে রাস্তার কুকুরকে খাওয়াবো। রোহান আরও একটা ইশারা করল রৌনককে। রৌনক ইশারা পেতেই দুটো হেডফোন নিয়ে এসে কুহুর আর স্মৃতির কানে দিয়ে দিল যাতে ওরা কিছু শুনতে না পায়। কুহু ভয় পেয়ে আছে, ওর হাত পা কাঁপছে। শ্রাবণী এসে কুহুকে জড়িয়ে ধরল। স্মৃতিও এসে কুহুকে জড়িয়ে ধরল। রোহানের থামার কোন নাম গন্ধ নেই। রোহান পায়ে বোর্ড জুতার সাহায্য রাজীব হাতটা ইচ্ছে মতো পিষছে। রৌনক এসে সজীবের টা পিষছে। রোহান আর রৌনক যেন আজ ধ্বংসের খেলায় মেতে উঠেছে। রোহান এক একটা আঘাত করছে আর বলছে, খুব পিনিক তোদের, খুব উত্তেজনা তোদের, মেয়ে দেখে জিভে পানি আসে। শালা বাইনচোদ, তোদের ভাই বোনের চরিত্রে এত সমস্যা। একজন তো ছেলে দেখে ঘেঁষাঘেঁষি শুরু করে দেয়। ওদের অবস্থা খারাপ দেখে রৌনক ছেড়ে দেয় সজীবকে। তারপর রোহানকে টেনে নিয়ে এসে বলল, ভাই ছেড়ে দেয়ার না, মরে যাবে। মরলে মরুক, ওদের এত কুরকুরানি আজ আমি শেষ করব। রোহান, ভুলে যাস না তুই কে। তোর লেভের এইটা না। ওদেরকে ছেড়ে দিয়ে হসপিটালে পাঠানোর ব্যবস্থা কর। রোহানের পায়ের কাছে এসে ওর ফুফু বলল, আর মারিস না, আমার ছেলে দুটো মরে যাবে। ওরা আর কোন দিন তোর বাড়ির ত্রিসীমানায় আসবে না। রোহান ছেড়ে দিল তাদেরকে। রোহান একনজর কুহুর দিকে তাকালো। কুহু ভয়ে একদম বিড়াল ছানার মতো চুপসে গেছে। ভাইয়া তুমি সামলাও, বাকিটা আমি কুহুকে নিয়ে যাচ্ছি বলে কুহুর কাছে গিয়ে সামনে পিছে না তাকিয়ে কুহুকে কোলে তুলে নিয়ে রুমে চলে গেল। রুমে নিয়ে এসে রোহান কুহুর কান থেকে হেডফোনটা খুলে দিল। কুহু তখন ভয়ে জুবুথুবু হয়ে আছে। রোহান বুঝল ওর ঘুমের দরকার। এত কিছু চিন্তা না করে রোহান কুহুকে ঘুমের মেডিসিন খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিল। রোহানে কুহুর ওষ্ঠে নিজের ওষ্ঠ মিলিয়ে দিয়ে গভীর এক চুম্বন করে ছেড়ে দিয়ে ঘুমে আচ্ছন্ন কুহুর হাতে উল্টো পিঠে চুম্বন এঁকে দিয়ে বলল, কুহু আমার প্রাণপ্রিয় অর্ধাঙ্গিনী,
তুমি একা নও, আমি আছি তো সর্বদা তোমার সাথে। আমার আত্মায় মিশে থাকা একটা অংশ তুমি। আত্মা ছাড়া যেমন মানুষ মৃত তেমনি তুমি ছাড়া আমি মৃত। আত্মা কখনো মরে না, সে শুধু বদলায় রূপ। শরীরের সীমানা পেরিয়ে ছুঁয়ে যায় অদৃশ্য রূপ। শূন্যতার মাঝে লুকায় সুখের স্মৃতি, যেখানে দুঃখের ছায়া হয়ে যায় অমলিন জ্যোতি। আত্মার পথ চলা চিরকাল অমৃতের সঙ্গীত। তাই শোনো তার গান গভীর মনের গভীরে। আত্মা বলে দেয় গল্প, যা লিখে আছে সৃষ্টির সীমানা। ঘুম থেকে উঠে কুহু এলোমেলো পায়ে নিচে নামতে নিলে রোহান কুহুকে ধরে বলে পড়ে গিয়ে হাত পা ভাঙ্গার শখ জেগেছে নাকি তোর? আস্তে ধীরে আয়। ওরা নিচে নেমে দেখল শুধুমাত্র রৌনক, শ্রাবণী, স্মৃতি আর ওদের মা টেবিলে বসে ওদের জন্য অপেক্ষা করছে। বাকি কেই আসেনি। মুহূর্তে কুহু নিজেকে অপরাধী ভাবতে নিলে। রোহান তার দৃঢ় গলায় বলে, একদম না কুহু, তুই নিজেকে অপরাধী ভেবে কষ্ট অনুভব করবি না। তুই অপরাধী না, ওরা অপরাধী। সকুল আয় খেতে বসো। ওরা খেতে বসল। খাওয়া শেষ করে যে যার যার রুমে চলে গেল। কুহু বই নিয়ে আধশোয়া হয়ে বসে বইয়ের পৃষ্ঠাগুলো শুধু উল্টিয়ে যাচ্ছে, কিন্তু তার কোন মন নেই পড়াতে। কুহু মনে মনে ভাবছে, রোহান না থাকলে কেন যেন কিছুটা ফাঁকা ফাঁকা লাগে। এমনটা কি শুধুমাত্র তার সাহায্য এবং সহানুভূতির কারণে, নাকি এর পিছনে অন্য কোনো অনুভূতি বা কারণ রয়েছে? কুহু নিজে জানে না, কিন্তু তার মধ্যে এক অদ্ভুত অনুভূতি জন্ম নিয়েছে। রোহান যখন পাশে থাকে তখন তার এক ধরনের শান্তি অনুভব হয়, মনে হয় যেন পৃথিবীটা স্থির হয়ে গেছে, সব কিছু ঠিক আছে। কিন্তু যখন রোহান নেই, সে কিছুটা অস্থির হয়ে পড়ে, তার দম নিতে কষ্ট হয়, যেন কিছুটা অস্বস্তি হয়ে থাকে। সে বুঝতে পারে না, এই অনুভূতি কি আসলে তার আত্মবিশ্বাসের অভাবের কারণে, নাকি রোহানের উপস্থিতি তার জীবনে একটা বিশেষ স্থানের জন্ম দিয়েছে, যা সে আগে কখনো অনুভব করেনি। কুহু জানে না কেন, কিন্তু তার মনে একটি প্রশ্ন তৈরি হয়, এটা কি সত্যিই শুধু সাহায্যের জন্য, নাকি কিছু গভীর সম্পর্কের জন্য? এই ভাবনায় কুহু একসময় নিজেকে হারিয়ে ফেলে, এবং রোহান সম্পর্কে তার অনুভূতির সত্যতা বুঝতে চেষ্টা করতে থাকে। কুহু এইসব ভাবা বাদ দিয়ে পড়াতে মন দিল, কিন্তু কোথায়ও যেন খচখচানিটা রয়ে গেল। মিসেস সালমা আহমেদ তার ছেলের রুমে এসে দেখলেন তার ছেলে কাজ করছে। মিসেস সালমা আহমেদ বললেন, তুই কি ব্যস্ত? না ব্যস্ত না, এমনি টুকটাক কাজ করছিলাম। এসো বসো। সালমা আহমেদ বসলেন। কিছু বলবে? হুম। কি বলবে বলো, আমি শুনছি। তুই আয় তো আমার সামনে বসো। রোহান বিনা বাক্যে তার মায়ের সামনে বসলেন। রোহানের মা মিসেস সালমা আহমেদ বললেন, বাবারে এইভাবে কুহুকে নিরাপত্তা দিতে পারবি না। ওর নিরাপত্তার জন্য একটা শক্তপোক্ত পরিচয় দরকার। আমি বলি কি, তোর আর কুহুর বিয়ের কথাটা বলে দেই। মা, তুমি বুঝতে পারছো না। এই বাঘবন্দি খেলাতে আমি কুহুকে আনতে পারি না। ওরা মানুষরূপী জানোয়ার। আমার শত্রুর শেষ নেই। সেই শত্রুতার টানে যদি কেউ কুহুর কোন প্রকার ক্ষতি করে দেয়, তাহলে আমি জীবিত অবস্থায় মৃত হয়ে যাব। আগে আমি এই বাঘবন্দি খেলাটা শেষ করব, তারপর আমি সবাইকে জানাব। ভুলে যেও না মা, আমাদের ঘরের ভিতরেই কিন্তু শত্রু। বাহিরে মানুষদের সাথে লড়াই করা যায়, কিন্তু নিজের প্রিয়জনদের সাথে কি করা যায়? তবুও তো আমি করছি প্রতিনিয়ত। রোহানের কথা শুনে দীর্ঘ শ্বাস ফেললেন মিসেস সালমা আহমেদ। তারপর বললেন, রোহান শুন, এত রেগে যাস না। ওদেরকে অন্যভাবে ও তো শাস্তি দিতে পারতি। না মা, পারতাম না। ওদের নোংরা হাত তো আমার দিকে এগিয়ে গেছিল, আমার তো উচিত ছিল ওদের হাতটা কেটে টুকরো টুকরো করে দিতে। যদি হিতে বিপরীত হয়ে যেত তখন কি করতি? মা, তুমি তো জানো আমি এই রকমই, আমার মুখটা চলে কম, হাতটা চলে বেশি। আর যার কারণে আমি মারি পয়েন্টে পয়েন্টে, আর ওদের ব্যথা লাগে জয়েন্টে জয়েন্টে। আচ্ছা তুই ঘুমিয়ে পড়িস, আমি যাচ্ছি। তোর বাপ চাচারা কেউ ফিরেনি। ওরা ফিরবেও না। তিনি চলে গেলেন। তিনি চলে যেতে রোহান কল করল অগ্নিকে। হ্যালো অগ্নি। হুম বলো। বলছি যে ওদিকের সব ঠিক আছে তো? হ্যাঁ, এমনিতে সব ঠিকই আছে, তবে আরও কিছু ক্লু পেয়েছি। কেমন সেইটা? এইদের কারবার অনেক বড়, এইটা বাংলাদেশ থেকে ইন্ডিয়া থেকে শুরু করে চায়নাতেও আছে। কাল আমরা কেবল এক সাইড থেকে ওদের বাঁচাতে পারলেও অন্য সাইড পারিনি।
আমার একটা মিশন সাকসেসফুলি করতে পারলেও আরেকটা পারিনি। আর পারা কথাও না, কারণ আমাদের চোখের সামনে কিছু জিনিস হাইড করা হয়েছিল। কাল আরও এক সাইডে নারী পাচার সহ কিছু মাদক দ্রব্য আর কিছু অস্ত্র ও পাচার হয়েছিল চায়নাতে। আপনি দেশে আসার পর আমি অনেক দেরিতে জানতে পেরে ছুটে যাই, কিন্তু অনেকটা দেরি হয়ে গেছে। বিশ্বাস করো অগ্নি, ওদের যদি পাই না সোজা ইনকাউন্টার করে দিব। এখন কি করবে? আমি এখন চায়নার সিআইডি এর সাথে যোগাযোগ করব। তুমি চিনো? আমি চায়নাতে স্পেশাল ট্রেনিং এর জন্য গিয়েছিলাম। ওহ আচ্ছা, এখন রাখি বলে রোহান ফোনটা কেটে চায়না সিআইডি হেডকোয়ার্টারে একটি গোপন যোগাযোগ করে। রোহান নিহাও, ও শি লাইজি মেংজালা গুও সিআইডি দে লোহান আইহামাইদ। ও শিয়াও জেনি মেন দে ফুঝের তানহুয়া। ঝে শি জিনজি ছিংকুয়াং। বাংলা, হ্যালো, আমি বাংলাদেশের সিআইডি থেকে রোহান আহমেদ। আমি আপনার ইনচার্জের সঙ্গে কথা বলতে চাই। এটা জরুরি। অফিসার ছিংতিগং নিন দে শেনফেন ঝেংমিং, ইবিয়ান উমেন হেসি নিন দে শেনফেন। বাংলা, আপনার পরিচয় নিশ্চিত করার জন্য দয়া করে আপনার আইডি বিস্তারিত তথ্য দিন। রোহান তার আইডির ডিটেইল দেয়। লি ঝাওহলুহান শিয়ানশেং, নিন লিয়ানশি ও দে ইউইনশি সেনমা। বাংলা, রোহান সাহেব, আপনি আমাকে কেন যোগাযোগ করেছেন? রোহান ওমেন দেদাও দে শিনশি শীষ, ইগে ফানজুই জুজি ঝেংজাই ছং মেংজালা গুয়োথ ও ইন্দুশিয়াং ঝংও ফানমাই রেনকো, দুপিন হেউকি। শিংং জিও ডিংজাই মিংওয়ান। বাংলা, আমাদের প্রাপ্ত তথ্য অনুযায়ী একটি অপরাধী সংগঠন বাংলাদেশ থেকে ভারত হয়ে চীন পর্যন্ত মানব পাচার, মাদক এবং অস্ত্র পাচার করছে। লি ঝাও হাও দে, ও হুয়ে আনোপাই শিংং, দান শুয়াও নিন দে সিয়েচু। বাংলা, ঠিক আছে, আমি অভিযান শুরু করব, তবে আপনার সাহায্য প্রয়োজন হবে। রোহান তাংরান, ওমেন দে মুবিয়াও ঝিউইগে, জিওশি চেদি শাওমি ঝেগে ফানজুই ওয়াংলুও। বাংলা, অবশ্যই, আমাদের লক্ষ্য একটাই, এই অপরাধ চক্রের পুরোপুরি ধ্বংস করা। লি ঝাও, ডুই, নিন শুয়াদে ডুই। ওমেন বু জিনগি ইয়াও চুইহুই ঝেগে ফানজুই জুডুয়াং, হাইউ শুয়াও কুয়েবাও তাবু জাইফুসেং। বাংলা, হ্যাঁ, তুমি ঠিক বলেছ। আমাদের শুধু এই অপরাধী গোষ্ঠী ধ্বংস করতে হবে না, আমাদের নিশ্চিত করতে হবে যাতে তারা আর কখনো মাথাচাড়া দিয়ে উঠতে না পারে। রোহান শিয়ে ধন্যবাদ। রোহান একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল, বাট তার আরেকটা চিন্তা, কারা করা এই চক্রের সাথে জড়িত আর কারাই বা মূল মাথা। রোহানের প্রচুর মাথা ব্যথা করছে। তাই রোহান নিচে গেল কফি বানানোর জন্য। হঠাৎ রান্না ঘর থেকে টুংটাং শব্দ পাচ্ছে। রোহান লম্বা লম্বা পা ফেলে কিচেন রুমে এগিয়ে গেল, গিয়ে দেখল কুহু রান্না করে। রোহান তার গম্ভীর কণ্ঠে বলল, এত রাতে রান্না ঘরে কি করিস? কফি করছি। আমার জন্য ও কর। কুহু সম্মতির মাথা নাড়াল। রোহান সোফায় গিয়ে বসে মিউট করে টিভি ছাড়ল। কুহু কফি বানিয়ে কফির একটা মগ রোহানকে দিয়ে আরেকটা মগ সে নিজে নিল। হঠাৎ চোখ যায় টিভিতে। টিভির একটা জায়গায় চোখটা আটকে যায়। রোহান যেই না চ্যানেলটা চেক করতে যাবে অমনি কুহু বলে উঠল, 1 মিনিট, এখন চেঞ্জ করবেন না। কুহু মনোযোগ দিয়ে দেখছে, সেইটা বুঝার জন্য সেও তার মতো টিভিতে মনোযোগ দিল, কিন্তু কাজের কাজ কিছু হল। রোহান কুহুর দিকে তাকিয়ে বলল, কি এত দেখছিস? আমি তো কিছু বুঝতে পারছি না। সাদা কালারের পাঞ্জাবি পরা ছেলেটাকে দেখেছেন আমার সাথে পড়ত। ক্লাস 10 পর্যন্ত পড়েছে, পড়ে আর পড়েনি। এখন আবার মডেল হলো কিভাবে? কি ফিটনেস! আমাকে প্রপোজ করছিল, আমি রিজেক্ট করে দিয়েছিলাম, আর এখন? রোহান ভ্রু কুচকে কুহুর দিকে তাকিয়ে বলল, এখন কি বল? এখন কি তোর আফসোস হচ্ছে? কুহু, তোর তো নজর ভালো না। তুই ছেলেদের ফিটনেস দেখিস, এমনেতে এমন ভাবে থাকিস যেন ভাজা মাছটা উল্টে খেতে পারিস না, আর তলে তলে এইসব। তুই তো দেখে মিনমিনা শয়তান। যদি ওই চোখ দিয়ে কোন ছেলেদের দিকে তাকিয়েছি তো চোখ খুলে মার্বেল খেলব। যা কফিটা খেয়ে চুপচাপ ঘুমিয়ে পড়। আমার ফুরফুরে মেজাজটা বিগড়ে দিল। কফির মগটা নিয়ে চলে গেল রোহান। আর রোহানের যাওয়ার পানে থতমত চেহারা নিয়ে তাকিয়ে আছে কুহু। সকালে কুহু ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে শীতের জামা পরে পড়া টেবিলে বসে পড়ছে। আজ থেকে তার এক্সাম। এই 3টা কুহুর জীবনে কত কিছু ঘটে গেছে।
জীবনটা ছোট কিন্তু জীবনে ঘটে যায় ঘটনাগুলো এক একটা সাহিত্য উপন্যাসের কাছেও হেরে যাবে। কুহু পড়ছিল ঠিক সেই সময় শ্রাবণী এসে বলল, কুহু নাস্তা নিয়ে এসে খেয়ে নেও। পরীক্ষা যাওয়ার সময় আবার খেয়ে যাবে। কি, বেশি খেলে তো মোটা হয়ে যাব। কিছু করা নেই, রোহান বলে দিয়েছে। তোমার শরীর নাকি দুর্বল বেশি বেশি খেতে। না, আমি খাবো না। রোহান বুকে হাত গুজে দরজার সাথে হেলান দিয়ে বলল, কেন খাবি না? আকস্মিক রোহানের গলা পেয়ে হকচকিয়ে গেল, পরে আবার নিজেকে ঠিক সামলে নিয়ে বলল, মোটা হয়ে যাব বেশি খেলে। চড়িয়ে সিধে করে দিব। তুই কি কোন মডেলিং বা সিনেমাতে নাম লিখিয়েছিস নাকি? চুপচাপ খাবি, নয়তো আমার থেকে খারাপ কেউ হবে না, বুঝেছিস? ননসেন্স একটা বলে কুহুর রুমে ঢুকে কুহুর বিছানাতে আয়েশ করে বসে বলল, নেখা, আমি বসে আছি, যতক্ষণ না খাবি ততক্ষণ আমি রোহান এইখান থেকে নড়ব না। অসহায় কুহু হালকা কিছু খেয়ে নিতেই স্মৃতি দুধে গ্লাস নিয়ে এসে দাঁড়িয়ে বলল, আপনি দুধটুকু ফিনিশ করো। ইরসাক, আমি খেতে পারি না, গন্ধ লাগে। ভালো জিনিস তো ভালো লাগবেই না। বুঝলি স্মৃতি, বুঝলে ভাবিমা ওকে পান্তা ভাত আর পেঁয়াজ মরিচ দেও, ওটা খাবে। তো ওটা তো খাবার জিনিসই। কুহু, সিরিয়াসলি তুই আমার মুখের উপর তর্ক করছিস? অসহায় কুহু ওদের সাথে পেরে উঠবে না, তাই নাকি টিপ দয়ে হলেও দুধটুকু ফিনিশ করে বলল, হ্যাপি, তোমরা খুশি, এইবার পড়তে দেও। আর স্মৃতি, যাও গিয়ে পড়তে বসো। ওরা সবাই চলে গেল কিন্তু রোহান যায়নি, সে তো কুহুর রুমে বসে আছে। রোহান বসে আছে বলে কুহু কিছু বলতে নিলে রোহান বলল, খবরদার কুহু, আমাকে রুম থেকে যেতে বলবি না। আমার যখন ইচ্ছে তখন যাব। আমি এসেছিও নিজের ইচ্ছে যাব, ও নিজের ইচ্ছে চুপচাপ পড়া শেষ করতে করতে 9টা বেজে গেল। রোহান ওর ফাইলটা সুন্দর করে গুছিয়ে দিয়ে আর কিছু টাকা দিয়ে বলল, খবরদার পরীক্ষার শেষে কিন্তু হেঁটে একদম বাড়ি ফিরবি না। রিকশা নিয়ে তবে বাড়ি ফিরবি। আর শুন, কোন দরকার হলে আমাকে কল দিস। এক্সামে ফোন এলাও না। ঠিক আছে, আয়, তোকে পৌঁছে দিয়ে আসি। সবার কাছ থেকে বিদায় নিয়ে স্মৃতি আর কুহুকে নিয়ে বাড়ি থেকে বের হল। কুহুর কলেজে বেশি দূরে না, আধা ঘন্টার মতো লাগে কুহুকে তার কলেজে পৌঁছে দিয়ে স্মৃতিকে নিয়ে রওনা দিল তার স্কুলে। স্মৃতির স্কুলটা একটু দূরে। স্মৃতি স্কুলে নামিয়ে দিয়ে রোহান সোহেলকে কল করল। রিং হওয়ার সাথে সাথে সোহেল রিসিভ করল। সোহেল রিসিভ করতে রোহান বলল, আমি লোকেশনটা অন করছি, তুই আয় আমার সাথে সাথে। তারপর ফোনটা কেটে দিয়ে আবার গাড়িটা স্টার্ট দিল। একটা পুরনো বাড়িতে এসেছে রোহান আর সোহেল। সেই দিন ক্লাবে থেকে ধরে আনা লোকটিকে এই বাড়িতে আটকে রেখেছে। দুই ব্যস্ততার জন্য আসতে পারেনি, আজ এলো। নারী পাচার চক্রের সাথেও জড়িয়ে আছে। রোহান চেয়ার টেনে বসল। সোহেলকে চোখের ইশারা দিল লোকটির চোখের আর মুখের বাঁধনটা খুলে দিতে। রোহানের কথা মতো সোহেল সেইটাই করল। রোহান পানির বোতল নিয়ে লোকটির চোখে মুখে দিতেই লোকটি চোখ মেলে তাকাল। লোকটি আশেপাশ দেখতে নিলে রোহান গমগম কণ্ঠে বলে উঠল, আশপাশ পড়েও দেখতে পারবি, এখন সামনে তাকা। লোকটি সামনে তাকিয়ে দেখল এক লম্বা চওড়া যুবক তার সামনে দাঁড়িয়ে বসে আছে, চোখ মুখ শক্ত করে। আর চোখ যেন চোখ নয়, কোন ফুটন্ত আগ্নেয়গিরির লাভা। লোকটি একটা ঢোক গিলল। রোহান লোকটির মুখের সামনে পানিটা নিয়ে গালটা চেপে ধরে হা করিয়ে পানি খাইয়ে দিয়ে বলল, তোর কাহিনী শেষ এখন। আমার কয়টা প্রশ্নের উত্তর ঠিক ঠিক দে, নয়তো তোকে গুলি করে মেরে ফেলতেও 2 সেকেন্ড ভাবব না। লোকটি ভিতরের ভয়টা চেপে রেখে মনে সাহস রেখে বলে উঠল, কে তুই? তোকে ভয় পাই না। রোহান লোকটির দিকে বাঁকা হাসি দিয়ে বলল, আমি কে সেইটা শোনার পর তো তুই প্যান্ট নষ্ট করে ফেলবি। সিআইডি অফিসার রোহান আহমেদ, নামটা তো শুনেছিসই। এখন বল, নারী পাচারের সাথে কে কে জড়িত? জানি না, আর জানলেও বলবো না। তোর বলতে হবে না, আমি নিজেই বের করে নিব তোর মুখ থেকে। আমি খারাপ হতে চাইনি, বাধ্য করলি। রোহান সোহেলকে বলল, সব রেডি করে নিয়ে আয়। সোহেল পাশের রুমে গেল, গিয়ে সবকিছু নিয়ে এলো। গরম 2টো রড এনে সোহেল রোহানের হাতে দিল। রোহান ক্রু হাসি দিয়ে বলল, বলবি কিনা? না, বলবো না। ওকে, তোর চয়েস, আমাকে কিছু বলতে পারবি না বলে গরম রড 2টো ওর 2 উরুতে ধরল। মুহূর্তে গগনবিদারী চিৎকার দিয়ে উঠল লোকটি। রোহান কোমরে গুজে রাখা পিস্তলটা বের করে লোকটির কপাল বরাবর ধরে বলল, শুট করে দেই। আমি 1 থেকে 3 বলবো, এর মধ্যে তুই সত্যিটা বলবি। সোহেল গুনতো
সোহেল কাউন্ট করা শুরু করল। চোখের পলকে 3 গুণা শেষ। যেই না রোহান ট্রিগারটা চাপ দিতে যাবে ঠিক সেই সময় বলে উঠল, না না, আমাকে মারবেন না, আমি বলছি। আমাকে অর্ডার করা হতো, আমি সেই মতোই কাজ করতাম। এইখানে ওখানে ঘুরে বেড়াতাম আর নারীদের সাথে প্রতারণা করে ওদের নিয়ে এসে ঢাকায় বিক্রি করতাম, শুধু এইটাই আমার কাজ, আর কিছু না। কার কাছে বিক্রি করতে? ফয়সালের কাছে। রাস্তার বড় পাশে যে বস্তিটা আছে না, ওই বস্তিতে থাকে, ও সব জানে। আমাকে ছেড়ে দিন, আমাকে মারবেন না। তোর মতো নোংরা আবর্জনা পরিষ্কার করতে হয়, নয়তো সমাজ নষ্ট হবে বলে পরপর কয়েকটা গুলি করল। লোকটি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ল প্রাণহীন হয়ে। সোহেল, শুন, তুই ফয়সালের বিষয়ে খোঁজ নে, কালকের ভিতরে জানাবি। আয়, এখন আমার লোক এসে একে নিয়ে গিয়ে গুম করে দিবে। সোহেল আর রোহান ওই বাড়ি থেকে বের হয়ে আসে। রোহান বাসায় এসে ফ্রেশ হয়ে অগ্নির সাথে যোগাযোগ করল। অগ্নি বলেছে কাল বা পরশুর মধ্যে সে দেশে আসবে। রোহান নিচে নেমে সোফায় বসে টিভি দেখছিল আর ঘড়ি দেখছে। ঘড়িতে যখন 1টা বাজে তখন রোহান বাসা থেকে বের হলো কুহুকে আনতে। পরীক্ষা হলো থেকে বের হয়ে কুহু আর কুহুর দুটো ফ্রেন্ড সিয়াম আর লিমার সাথে দাঁড়িয়ে চটপটি খাচ্ছিল। চটপটি খাওয়া শেষ করে নিজেদের বিল ভাগাভাগি করে দিয়ে তারপর হাঁটা ধরল। হঠাৎ পিছন থেকে একটা ছেলে ডেকে উঠল, কুহু। কুহু পিছন ফিরে তাকিয়ে দেখে ওদের কলেজের সিনিয়র ভাই। কলেজের সিনিয়র ভাই দৌড়ে এসে কুহুর সামনে এসে থেমে বলল, কুহু, কেমন আছো? তোমার তো দেখাই নাই। কুহু একটু হেসে বলল, আলহামদুলিল্লাহ, আপনি? আলহামদুলিল্লাহ। বলো, দেখা শোনা নেই কেন? আসলে লেখাপড়া নিয়েই বিজি ছিলাম তাই। ও আচ্ছা, একটা খাম বের করে দিয়ে বলল, এই নেও। কি এইটা? আরে নিয়েই দেখো তো। কুহু যখনই খামটা নিতে যাবে ঠিক সেই সময় রোহান বাজপাখির মতো ছো মেরে ছেলেটির হাত থেকে খামটা নিয়ে গেল। রোহানকে এই মুহূর্তে এইখানে দেখে ভীষণ চমকে গিয়ে বলল, আপনি এইখানে? রোহান দাঁতে দাঁত চেপে ধরে বলল, তোকে নিতে এসেছি, চল তুই আমার সাথে। তারপর সামনের ছেলেটিকে বলে, ওর ধারে কাছেও যেন তোমায় না দেখি। তোমার খাম তোমার কাছেই রাখো, ওর কাছে যেন সেইটা না যায়, যদি যায় তাহলে আমার চেয়ে খারাপ কেউ হবে না। আসি বলে কুহুর হাতটা ধরে বাইকের সামনে দাঁড়ালো। তারপর কুহুর কোমর ধরে কুহুকে তুলে বাইকে বসিয়ে দিয়ে নিজেও বসে বাইক স্টার্ট দিল। সবকিছু এত দ্রুত হলো যে কুহু প্রতিক্রিয়া করতে ভুলে গেল। বাড়ি এসে কুহুর হাত টেনে রোহান তার রুমে এনে দরজাটা ধরাম করে বন্ধ করে দিয়ে ওকে দেওয়ালের সাথে চেপে ধরে বলল, খুব সাহস তোর, তাই না? ওই ছেলের সাথে কিসের এত কথা কুহু? আমি জানতাম না হৃদয় ভাইয়া আমাকে খাম দিবে, আমি চলে আসছিলাম, সেই সময় ডাক দিয়েছিল, তখন দিয়েছে। আর পাশের জনকে আমারই ফ্রেন্ড সিয়াম। রোহানের প্রচুর রাগ উঠছে। রোহান কুহুর গালের তিলেতে ঠোঁট চেপে ধরে গভীর চুম্বন এঁকে দিল। তারপর কুহুর কপালে নিজের কপালটা ঠেকিয়ে বলল, তোকে কারণে অকারণে ভালোবাসি। তোকে ছুঁয়ে দিতে কোন অনুমতি লাগবে না, কারণ জন্মজন্মান্তে তুই আমার। তুই আমার এমন একজন যাকে হারানোর ভয়ে বুক কেঁপে উঠে সারাক্ষণ। তুই শুধু আমার। রোহানের মুখে এইসব কথা শুনে সে তবদা খেয়ে গেল। তার শরীর শিহরিত হচ্ছে, তার হৃৎপিণ্ড বরাবর কেঁপে কেঁপে উঠছে, মনে হচ্ছে ওর কোন হার্টের রোগী। শ্বাসটা যেন আটকে আসছে, কানে শুধু বেজে উঠছে বারবার ভালোবাসি। কুহু, সেই যে রুমে এসে দরজার সামনে বসে আছে, আর বের হয়নি। তার চোখে লজ্জার ছায়া, যেন একটি কালো মেঘের মতো মনের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। বিছানার ওপর হালকা দুশ্চিন্তার ছাপ দেখা যাচ্ছে, এবং সে অজান্তেই তার মুখমণ্ডলটি হাত দিয়ে ঢেকে রেখেছে। তার ভিতরের অস্থিরতা, অস্বস্তি এবং চরম লজ্জা যেন একে অপরকে ধারণ করে, আর বাইরে থেকে কাউকে কিছু বুঝতে না দিয়ে সে চুপচাপ বসে থাকে। মুখের কোণে হালকা রক্তিম ভাব, সারা শরীরের মধ্যে এক ধরনের অদ্ভুত শূন্যতা। সে জানে না কিভাবে এই মুহূর্তটি পার করবে। ওর কানে বারবার বেজে উঠছে রোহানের একটি কথা, ভালোবাসি। রোহানের চুম্বনটা না যতটা এফেক্ট করেছে তার থেকে বেশি রোহানের ভালোবাসি কথাটা এফেক্ট করেছে। রোহান ল্যাপটপের স্ক্রিনে বসে কুহুর প্রতিটা কার্যকলাপ দেখে মুচকি হেসে বলছে, পাগলি একটা। ঠিক সেই সময় কল আসে রোহানের। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ফেলল। ফোনটা হাতে নিয়ে দেখে ইন্ডিয়ার সিআইডি থেকে কল এসেছে। রোহান ফোনটা রিসিভ করে বলল, হ্যালো, রোহান আহমেদ স্পিকিং।
सीआईडी ऑफिसर रणबीर सिंह। हेलो रोहन। मैं सीआईडी ऑफिसर रणबीर सिंह। सबसे पहले मैं आपको और आपकी टीम को बधाई देना चाहता हूँ। महिला तस्करी, हथियार और मादक पदार्थों के इस बड़े रैकेट को खत्म करने के लिए आपने और अग्नि ने जो काम किया है वो सराहनीय है। भारत और बांग्लादेश की एजेंसियों ने मिलकर एक शानदार ऑपरेशन किया। हेलो रोहन, आमी सीआईडी ऑफिसर रणबीर सिंह। प्रथमे आमी आपनाके एवं आपनार टीमके अभिनंदन जानाते चाই। नारी पाचार, अस्त्र एवं मादकेर এই বড় চক্র ধ্বংস করার জন্য আপনি এবং অগ্নি যে কাজ করেছেন তা প্রশংসনীয়। ভারত এবং বাংলাদেশের সংস্থাগুলি একসঙ্গে চমৎকার একটি অপারেশন করেছে। रोहन धन्यवाद सर, लेकिन अभी कहना जल्दबाजी होगी कि हम पूरी तरह सफल हो गए हैं। ये नेटवर्क सिर्फ भारत और बांग्लादेश तक सीमित नहीं है, ये चक्र चाइना तक फैला हुआ है। कल रात मेरी चाइना के सीआईडी ऑफिसर से बात हुई। उन्होंने कहा है कि वे जल्द ही इस पर कार्यवाही करेंगे। धन्यवाद सर, तबे एखोनी बला खूब ताड़ाताड़ी होबे ना जे आमरा पुरोपुरी सफल हয়েছি। এই নেটওয়ার্ক শুধু ভারত ও বাংলাদেশেই সীমাবদ্ধ নয়, এই চক্র চীন পর্যন্ত বিস্তৃত। গত রাতে আমার চীনের সিআইডি অফিসারের সঙ্গে কথা হয়েছে। তিনি জানিয়েছেন যে খুব শিগগিরই এই বিষয়ে তারা অভিযান চালাবেন। सीआईडी ऑफिसर रणबीर सिंह, ये तो और भी बड़ी बात है। अगर ये नेटवर्क चाइना तक फैला हुआ है तो हमें उनकी कार्यवाही का इंतजार करना होगा। हमें जो भी मदद चाहिए हम तुरंत देंगे, लेकिन तब तक हमें यहाँ की निगरानी जारी रखनी होगी। एटा तो आरो बड़ो ব্যাপার। যদি এই নেটওয়ার্ক চীন পর্যন্ত বিস্তৃত থাকে তবে আমাদের তাদের অভিযানের জন্য অপেক্ষা করতে হবে। আমাদের পক্ষ থেকে যা যা সাহায্য প্রয়োজন আমরা সঙ্গে সঙ্গে দেব, তবে ততক্ষণ পর্যন্ত আমাদের এখানকার নজরদারি চালিয়ে যেতে হবে। रोहन बिल्कुल सही सर, हम हर कदम पर सतर्क रहेंगे। जब तक इस चक्र का आखिरी व्यक्ति पकड़ा नहीं जाता तब तक ये मिशन अधूरा है। एकदम ठीक सर, আমরা প্রতিটি পদক্ষেপে সতর্ক থাকব। যতক্ষণ পর্যন্ত এই চক্রের শেষ ব্যক্তি ধরা না পড়ে ততক্ষণ পর্যন্ত এই মিশন অসম্পূর্ণ। सीआईडी ऑफिसर रणबीर सिंह, ठीक है रोहन, हमें भरोसा है कि आप और आपकी टीम इसे पूरी तरह खत्म कर देंगे। अगर किसी भी मदद की जरूरत हो तो हमें तुरंत बताएं। ठीक आछे रोहन, आमादेर विश्वास जे आपनी एवं आपनार टीम एटी पुरोपुरी ध्वंस करते पारबेन। যদি কোনো সাহায্যের প্রয়োজন হয় তবে আমাদের সঙ্গে সঙ্গে জানান। रोहन ठीक है স্যার বলে ফোনটা কেটে দিল रोहन। প্রায় সন্ধ্যা, এখন কুহু কি করছে দেখা দরকার। তাই আবার ল্যাপটপটা অন করে দেখতে পেল কুহু পড়তে বসেছে। रोहन একটু হাসল। रोहन রুম থেকে বাহিরে বের হয়ে নিচে নেমে দেখল তার মা আর ভাবিমা কথা বলছে। रोहन পাশে গিয়ে বসেই ওর ভাবিমা বলল, কি গো দেবরজি, आजकल की आमार ननद के काज छाड़ा करछो ना, ব্যাপার কি? रोहन चोख बंध करे बुके हाथ दिए बोल्लो, की करबो बोल्लो, फुलटा तो आमार फुले जाते अन्य कोन भ्रमर बसते ना पारे तार व्यवस्था करछि। जोदी आमी काछे काछे थाकी ताहले तो आर कोन भ्रमर आसते पारबे ना। ता तोमरा की निये कथा बोलछिले? की निये आबार तोर बाप चाचारा आसछेन एकटू परे ताई नियेई। ना जानी कोन अशांति बाधे सेइटा नियेई टेंशन करछि। उहुम टेंशन करो ना, आमी आछि तो सबटा सामले निब, शुधु कुहुके रूमेर बाहिरे आसते दिए ना। काल ओर परीक्षा, जोदी परीक्षाय खराब करे एई सब झामेलाय तार थेके भालो ओ घरे थाक। रूमे थाकले तो शुनबेई। मा तुमी भूले जाচ্ছো आमार रूमटा साउंड प्रूफ, सो कोन चिंताय नाई। दरजाटा लक करे दिलेई होबे। बाह, आमार देबरजी तो खूब चालाक। तोमार रक्ते शिराय शिराय ब्रिटिश। কি করব বলো, তোমার চাচা শ্বশুর, তোমার বাবা শ্বশুর, ফুফু শাশুড়ির শরীরের রন্ধনে রন্ধনে ব্রিটিশ। সো তাদেরকে ঠিক করতে তো আমাকে মহাব্রিটিশ হতে হবে। ওর কথা শুনে ওর মা আর ভাবিমা হেসে উঠল। রোহানের মা আস্তে করে রোহানের বাহুতে চাপড় দিয়ে বলল, ফাজিল একটা। রোহানের মা আর রোহানের ভাবিমা রান্নাঘরে গেল কাজের লোকদের সব দেখিয়ে দিতে। रोहन बसा থেকে উঠে কুহুর রুমে গেল। দুই একবার দরজাতে নক করতেই দরজাটা হুট করে খুলে গেল।
দরজা ঠেলে ভিতরে প্রবেশ করতে দেখল কুহু কাচুমাচু হয়ে দাঁড়িয়ে আছে। কুহুকে দেখে রোহান ভ্রুজোড়া কুঁচকে বলল, কি রে, তোর লজ্জা কি এখনো কাটেনি? না কাটলে পরে কাটাবি, এখন আয় আমার রুমে পড়তে বসবি। আমি এইখানেই পড়ব, কোন কথা হবে না, আমিও যাব না। কুহুরানী, তুই আমাকে জেদ দেখাচ্ছিস? তোর এই জেদ আমার সামনে তোর জেদ খাটবে বলে কুহুর কোমরে ধরে কাঁধে তুলি নিয়ে আরেক হাতে কুহুর বইটা নিয়ে রোহান চলল তার রুমে। বেচারি কুহু ঝুলে আছে রোহানের কাঁধে। রোহানের সামনে কুহু তো ছোট, এতটুকু পাখির বাচ্চা, ও কি আর পারবে ওর সাথে? চুপচাপ রইল। বাহিরে যে কেউ ছিল না, কারো সামনে যে ওপরে নাই, এইটাই ওর ঢের ভাগ্য। রোহান রুমে এসে কুহুকে কাঁধ থেকে নামিয়ে বিছনায় বসিয়ে দিল। কুহু বিড়বিড় করে বলল, হাতি একটা। রোহান কুহুর কথা শুনে কুহুর দিকে ছোট ছোট চোখ করে তাকিয়ে বলল, হোয়াট ইউ সে কুহু? নাথিং, সে এগেইন কুহু। কুহু একটু চুপ থেকে বলল, হাতি। রোহান বুকে হাত গুজে আলমারির সাথে হেলান দিয়ে বলল, কাকে হাতি বলেছ? কুহু ওড়নার একটা অংশটা আঙ্গুলে প্যাঁচাতে প্যাঁচাতে বলল, আপনাকে। সিরিয়াসলি কুহু? রোহান বড় বড় কদম ফেলে কুহুর সামনে এসে কুহুর গা থেকে ওড়নাটা টেনে নিয়ে বলল, এইটা তো শাস্তি, চুপচাপ পড়। আর একটা কথা বললে তোকে ভয়ঙ্কর শাস্তি দিব। কুহু কথা না বাড়িয়ে পড়ছে। রোহান দরজাটা টেনে দিয়ে রুম থেকে বের হল। বের হয়ে নিচে এসে সোফায় বসে টিভি ছাড়ল। ঠিক সেই সময় প্রবেশ করল ওর বাবা, চাচা, চাচি আর ওর একমাত্র চাচাতো বোন। ওদের দেখে তির্যক হাসল রোহান। রোহানের হাসিটা যেন ওদের কাটা ঘায়ে নুনের ছিটা দেওয়ার মতো। রোহানের বাবা তেরে এসে বলল, নিলজ্জ বেহাইয়া ছেলে, ওইদিকে ছেলে দুটো মরতে বসেছে আর তুমি কি করছো, হাসছ? ওরা তোমার কাজিন হয়। রোহান তার বাবার হাতটা কলার থেকে সরিয়ে জ্যাকেটটা ভালো করে ঝেড়ে নিয়ে বলল, এমন কাজিন মোর লাগব না। এখন আপনার কথাখানা শেষ হইলে আপনি যাইবার পারেন। মোর আবার এত কথা কহনের টাইম নাই। মোর আবার মেলা কাম। রান্নাঘরের দরজাটাতে দাঁড়ি ভাবিমা আর মা সবটা শুনছে। ভাবিমা মুখ টিপে হেসে বলল, মা, আপনার ছেলে তো ভারী দুষ্টু। কিভাবে কথা বলছে, ছোট থেকেই ঘাড় তোত্তারা। ওনারা কিছু না বলে চলে গেল। ওনারা চলে যেতেই রোহানও হেসে দিল। রান্নাঘর থেকে এসে ওর মা ওর কানটা টেনে দিয়ে বলল, অসভ্য ছেলে একটা। রোহান আর কথা না বাড়িয়ে সে রুমে গেল। রুমে গিয়ে দেখে কুহু ঘুমিয়ে পড়েছে। রোহান বুঝে পায় না খেয়ে একটা মানুষের ঘুম কিভাবে আসে। ঘুমন্ত অবস্থায় ওকে দেখে মায়া লাগলো, তাই সুন্দর করে বিছানায় শুইয়ে দিল। রাতে চুপচাপ সবাই খেয়ে রুমে চলে এলো। রোহান ও রুমে এসে ফ্রেশ হয়ে কুহুকে টেনে তার বুকের সাথে মিশিয়ে নিয়ে ঘুমিয়ে গেল। সকালে কুহুর আগে ঘুম থেকে উঠল রোহান। ঘুম থেকে উঠে দেখল কুহু তাকে জড়িয়ে ধরে আছে। রোহানকে আর পায়কে সেই রকম একটা মুহূর্তের জন্য কতগুলো দিন, কতগুলো মাস, কতগুলো বছর অপেক্ষা করেছিল। আজ সে সার্থক। মানুষ নাকি শরীর ছুঁয়েও তৃপ্তি পায় না, অথচ আমি তাকে বুকে জড়িয়ে ধরে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর এইভাবেই থাকতে পারব। শুধু ভালোবাসি ভালোবাসি বলে হয় না, ভালোবাসলে সেই মানুষটাকে আগলে রাখতে হয়, সব সময় পাশে থাকতে হয়। ভালোবাসা একটা দায়িত্ব, একটা কর্তব্য, যা পালন করতে হয়। রয়াল থাকতে হয়, ভালোবাসার মানুষটিকে সম্মান দিতে হয়, শ্রদ্ধা করতে হয়, তবেই না ভালোবাসার সার্থকতা। আর আমি আজীবন এইসব পালন করে যাব, বুঝলে তো কুহুরানী। কুহুর মাথাটা বুকের সাথে আরও গভীরভাবে জড়িয়ে ধরে বলল, ইউ আর মাই এভরিথিং। তারপর কুহুর চুলে মুখ ডুবাল। বেশ কিছুক্ষণ সময় এইভাবে থাকার পর রোহান এক লম্বা শ্বাস নিয়ে বলল, আই অ্যাম ইউর ডেস্টিনি। বেশ কিছুক্ষণ এইভাবে থাকার পর রোহান উঠে ফ্রেশ হতে যায়। বেশ কিছুক্ষণ পর কুহু ঘুম থেকে উঠে বসে আড়মোড়া দিতে এক বর্ষর ঝটকা খায়, কারণ সে যখন দেখল সে রোহানের ঘরে, তখন তার চোখগুলো বড় হয়ে যায়। রোহান ফ্রেশ হয়ে এসে দেখে কুহু এইভাবে বসে আছে। রোহান আলমারি থেকে জ্যাকেটটা পরতে পরতে বলল, এত ভাবার কিছু নেই, কাল পড়তে এসে ঘুমিয়ে পড়েছিলি। আলমারির এক সাইড থেকে একটা পেপার বের করতে করতে জাস্ট ফরগিভ ইট। তারপর কুহুর সামনে এগিয়ে গিয়ে একটা পেন আর পেপারটা এগিয়ে বলল, সাইন হিয়ার। কুহু ভ্রু কুচকে রোহানের দিকে তাকিয়ে বলল, কিসের পেপার? ওই আর কি, তোর নামে ব্যাংকে কিছু টাকা রেখেছি, তার জন্য তোর সাইন লাগবে। ঝটপট করে ফেলত। কুহু কিছু বলতে নিলে রোহান কুহুর ঠোঁটের আঙুল দিয়ে বলল, হুশ, নো মোর কোশ্চেন্স, ডু অ্যাজ আই সে। ডু ইউ ট্রাস্ট মি?
কুহু উপর নিচ মাথা নাড়ালো, অর্থ সে করে। ভেরি গুড, তাহলে সাইন দ্য পেপার। কুহু রোহানের হাত থেকে পেনটা নিয়ে পেপারটাতে সাইন করে দেয়। রোহান বলল, যা ফ্রেশ হয়ে আয়, নাস্তা করে নিবি, আজ একটু দেরিতে উঠেছিস, পড়তে হবে না, রেডি হয়ে বের হব। 9টা প্রায় বাজতে চলল। কুহু বের হয়ে গেল রোহানের রুম থেকে। রোহানের রুম থেকে কুহুকে বের হতে দেখল রোহানের বাবা, চাচা, চাচি, ওরা নিজে বসেছিল। কুহু তার রুমে এসে ফ্রেশ হয়ে নিচে নামল। নামার সময় দেখল রোহানও এসে বসে আছে নাস্তার টেবিলে। কুহু দ্রুত পায়ে নেমে রোহানের পাশের চেয়ারটাতে বসে পড়ল। রোহান কুহুর প্লেট খাবার দিল। কুহু মাত্রই রুটি ছিঁড়ে ভাজি টানিয়ে মুখে দিয়ে চিবুতে যাচ্ছিল, ঠিক সেই সময় ওদের বাড়িতে প্রবেশ করল কুহুর মা। তিনি এসে বলল, এইখানে যেহেতু সবাই উপস্থিত, তাহলে আমি একটা কথা বলতে চাই। সালমা আহমেদ বলল, কি কথা? আমি কুহু নিয়ে যেতে এসেছি। আমি তো ওর মার উপর আমারও কিছু দায়বদ্ধতা রয়েছে, তাই ওকে বিয়ে দিতে চাই। এই কথাটা শুনে রোহান হাততালি দিয়ে অট্টহাসিতে ফেটে পড়ল। শ্রাবণী রঙ্কের কানে কানে বলল, রোহান এইভাবে হাসছে কেন? খুব সিম্পল, ওর মাথায় অন্য কিছু চলছে। ওকে এইভাবে সবাই হাসতে দেখে বাকিরা তো সবাই অবাক। কুহুর মা বলল, রোহান, ওয়াই আর ইউ লাফিং লাইক দিস? বিকজ দিস ওয়াজ দ্য বেস্ট ফান অফ 2025। যেই মেয়েটাকে দিনের পর দিন তুমি ফেলে রেখেছিলে, তার মামার বাড়ি, মেয়েটা বেঁচে আছে কি না মরে গেছে তার কোন খবর রাখো নেই। মামার বাড়িতে লাঠিঝেটা খেয়ে বড় হয়ে আমাদের বাড়িতে এসে সেই অবস্থা। শুধু আমরা কয়েকজন আছি যে মেয়েটাকে আগলে রেখেছি। আজ তার চিন্তায় আপনার ঘুম আসছে না মিসেস শিকদার? আজ এসে তার বিয়ের কথা বলছেন। ফর ইউ কাইন্ড ইনফরমেশন, শি ইজ ম্যারিড। কুহু ম্যারিড শোনাতে যেন ওরা চমকে গেল। শুধুমাত্র রোহানের মা, ভাই, ভাবি আর বোন বাদে, কারণ ওরা তো সবটা জানে। তবে জানে কুহু, তাই কুহু অবাক হয়েছে। কুহু কিছু বলতে নিলে রোহান হাত তুলে বাধা দিয়ে বলল, তোর প্রশ্নের উত্তর পরে পাবি। কুহুর মা বলল, কার সাথে বিয়ে হয়েছে আর ওর কে সে? শি হ্যাজ মেরিড মি। আর প্রমাণ? ওর সাথে যে আমার ধর্মে মতে বিয়ে হয়েছে সেইটা তো তুমি আর ভাইয়া জানো, আর সাক্ষীও ছিলে। আজ সকালে আমাদের রেজিস্ট্রা ম্যারেজ হয়েছে, তার প্রমাণ আছে। ফোন বের করে সেই পেপারে ছবি দিয়ে বলল, দেখেনি। উনি ফোনটা হাতে নিয়ে দেখে বলল, আমি মানি না। প্লিজ সাত সকালে আর হাসিয়েন না তো। ইট ডাজেন্ট ম্যাটার ওয়েদার ইউ এগ্রি অর নট আন্ডারস্ট্যান্ড। আমি কুহুর সাথে কথা বলবো। কোন লাভ নেই, আপনার মতো নোংরা মহিলার ছাও ওর উপর পড়তে দিব না। স্টে অ্যাওয়ে ফ্রম হার, নয়তো আমার থেকে খারাপ কেই হবে না। রোহান কুহুকে চেয়ারে বসিয়ে দিয়ে নিজেও খাচ্ছে, কুহুকেও খাইয়ে দিচ্ছে। খাওয়া শেষ করে কুহুর হাতটা ধরে ওর মার সামনে দাঁড়িয়ে বলল, এই যে দেখতে পাচ্ছেন হাতটা ধরেছি, কিয়ামতের আগেও ছাড়ব না। হাসরের ময়দানের আল্লাহ কাছে ওকে চেয়ে নিব, হোক সেইটা জান্নাত বা জাহান্নাম, তবুও ওকেই আমার চাই। আল্লাহ হাফেজ। শাশুড়ি মা দোয়া কইরেন বলে কুহুকে নিয়ে রওনা দিল কলেজের উদ্দেশ্যে। সবাই ওর যাওয়ার পানে তাকিয়ে আছে। গাড়ি চালাতে চালাতে রোহান বলল, শুন কুহু, একই বন্ধনে বাঁধা দুজনে। আর এই বাঁধন তুই বা আমি কেই ছিন্ন করতে পারবো না। যদি কেউ করতেও চায়, তাকে আমি রোহান আহমেদ কেটে টুকরো টুকরো করে দিব। আই লাভ ইউ লাইক ক্রেজি। তারপর কুহুর কপালে চুম্বন করে তাকে কলেজের গেট অবধি পৌঁছে দিয়ে সে তার কাজে গেল। সবকিছু নিয়ে কুহু একটু ঘেটে গেল। ওর মস্তিষ্কে এর প্রভাব পড়ল, ও রিয়েক্ট করাও ভুলে গেল। বিলাসবহুল এক হোটেল রুমে বসে আছে রোহান, অগ্নি, আরও একজন সিআইডি অফিসার, নাম পূজা সেন। অগ্নি একটা ফাইল দিল রোহানকে। রোহান সেই ফাইলটা নিল। তারপর ফাইলটা খুলল। ফাইলটা খুলে কিছুর নামের দিকে চোখটা আটকে গেল। ও যা ভেবেছিল ওটাই ঠিক। রোহান ফাইলটা সোহেলকে দিল। সোহেল ও ফাইলে জড়িত থাকা ব্যক্তির নামগুলো দেখে অবিশ্বাস্য চোখে তাকিয়ে রইল, এও কি সম্ভব? রোহানের পূজার নামে মেয়েটিকে একদম ভালো লাগেনি, কেমন যেন গায়ে পড়া টাইপের। রোহান এসেছে পর থেকে কেমন ঘেঁষাঘেঁষি শুরু করে দিল। কেমন করে তাকিয়ে থাকে, জাস্ট ডিসকাস্টিং লাগছে রোহানের কাছে। রোহান ফাইলটা হাতে নিয়ে অগ্নির সাথে হ্যান্ডশেক করে তারপর বের হয়ে গেল। রোহান সোহেলকে বলল, সোহেল শুন, আজ রাতের ভিতর ফয়সালকে ধরে নিয়ে আসবি আমার সামনে। এখন কোথায় যাবি? ডিপার্টমেন্টে যাই, শিহাব স্যার জরুরি তলব করেছেন। আচ্ছা যা, সাবধানে। তোকে যেই দায়িত্ব দিয়েছি সেইটা ফল কর প্লিজ। ওকে করব। রোহান তার গাড়িটা নিয়ে চলে গেল।
সোহেলও তার গাড়িটা নিয়ে চলে গেল। ঘণ্টা দুয়েক পর রোহান পৌঁছালো ডিপার্টমেন্টে। রোহান সোজা স্যারের রুমে এসে দরজাটা নক করল। দরজাটা নক করতে ভিতর থেকে শিহাব চৌধুরী বলে উঠল, ইয়েস কামিং। রোহান দরজাটা ঠেলে ভিতরে ঢুকে গিয়ে স্যারের সামনে গিয়ে দাঁড়িয়ে সালাম দিয়ে বলল, কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। কোন দরকারে আমাকে ডেকেছেন? ক্যাশটা কত দূর এগোলো? প্রায় শেষের পথে। ভেরি গুড। আমি জানতাম একমাত্র তুমিই পারবে এই ক্যাশটা সমাধান করতে। ডিপার্টমেন্ট তোমার জন্য গর্বিত মাই চাইল্ড। আরে স্যার, এইটা আমার ডিউটি। সবার আগে আমার দেশমাতা, তারপর অন্য কিছু। স্যার আমি আসি। আসতে পারো। রোহান বের হয়ে এসে গাড়িতে বসে ডিপার্টমেন্টের থেকে বেশ দূরে এসে গাড়িটা থামিয়ে মাস্কটা খুলে ফেলল। কুহু পরীক্ষা শেষে ক্লাস থেকে বের হল। আজ পরীক্ষাটা তার বেশি ভালো হলো না, তাই সে মনমরা হয়ে হাঁটছে। ঠিক সেই সময় রোহান তার গাড়িটা কুহুর সামনে এনে দাঁড় করায়, এতে কুহু বেশ কিছুটা হকচকিয়ে যায়। তারপর যখন দেখল রোহান তার সামনে এসে দাঁড়িয়ে আছে তখন শান্ত হল। রোহান কুহুর কাছে এসে ওর কোমল হাত দুটো ধরে বলল, কি নিয়ে চিন্তা করছিলে? সেই কখন থেকে হর্ন বাজাচ্ছি, শুনতে পাওনি? তাই তো এইভাবে এসে দাঁড়ালাম। কি এত ভাবছ? কিছু কি হয়েছে? কেউ কিছু বলেছে? আমায় বলো, আমি তার শিরচ্ছেদ করে নিয়ে আসব তোমার সামনে। কুহু ফ্যালফ্যাল করে তাকিয়ে দেখল রোহানে পানে, তারপর বিরক্তির সুর নিয়ে বলল, আপনি সবসময় এত হাইপার থাকেন কেন? তেমন কিছু না, একটু মন খারাপ ছিল, পরীক্ষা ভালো হয়নি, প্লাস সকালের বিষয়টা নিয়ে। দূর বোকা মেয়ে, এত ভাবার কি আছে? তোমায় এত ভাবতে হবে না, তোমার ভাবনাগুলো আমায় দিয়ে দেও, আর তুমি রিল্যাক্সে থাকতো। আই অ্যাম হিয়ার, রাইট? সো ডোন্ট ওরি, বি হ্যাপি। ট্রাস্ট মি, আই উইল হ্যান্ডেল এভরিথিং। কুহু অবাক হয়ে দেখল, কুহুকে যে কখনো এতটা ভালোবাসবে কুহু কখন বুঝতে পারেনি। বুঝতে পারেনি বললে ভুল হবে, বুঝতে চায়নি, কিন্তু এখন সে চায়। কুহু একটা অপ্রত্যাশিত ঘটনা ঘটালো। কুহু হুট করে রোহানকে জড়িয়ে ধরল। আকস্মিক এমন কিছুর জন্য রোহান মোটেও প্রস্তুত ছিল না। সে তো থ মেরে রইল। তারপর তার মস্তিষ্কে টনক নড়ে উঠল। তাকে আর পায়কে সে তো মহাখুশি। তার মন বলছে কুহুর মনে রোহানের জন্য ভালোবাসার নামক একটা জায়গা তৈরি করে নিয়েছে। একটু পর রোহান বলল, কুহু পাখি আমার ছাড়ো, এইটা রাস্তা আমাদের বেডরুম না, সবাই দেখছে, এসো গাড়িতে এসে বসো। ওরা গাড়িটাতে উঠতেই গাড়ি স্টার্ট দিল। গাড়িটা এসে থামল পাড়ার গলির মোড়ে একটা পর্লারে। কুহু জিজ্ঞাসা দৃষ্টিতে রোহানের দিকে তাকাতে রোহান বলল, নাক ফুটো করতে হবে তো? এই দেখো, তোমার জন্য নুসপিন নিয়ে এসেছি। ভিতরে ছেলেদের এলাও না, যাও তুমি, আই অ্যাম ওয়েটিং ফর ইউ বলে কুহু কপালে চুম্বন এঁকে দিল। কুহু নুসপিনটা নিয়ে গাড়ি থেকে নেমে ভিতরে ঢুকে গেল। 10 মিনিটের ভিতরে কুহু চলে আসল। এইবার কুহুকে কেমন যেন বউ বউ লাগছে। সাদা পাথরে নাকফুলটা সূর্যের রশ্মিতে চিকচিক করে উঠছে। অপলক দৃষ্টিতে রোহান তাকিয়ে রইল কিছুক্ষণ, তারপর কুহুকে নিয়ে রওনা দিল বাড়ির জন্য। বাড়ি ফিরতেই কুহুরা ফ্রেশ হয়ে খেয়ে নিয়ে সে তার রুমে চলে গেল রেস্ট নিতে। প্রচুর ঘুম পাচ্ছে। সন্ধ্যায় কুহু ঘুম থেকে উঠে তার খালাম্নি স্মৃতি আর ভাবিমার সাথে বসে গল্প করছিল। কাজের একজন মহিলা এসে কুহুদের নাস্তা দিয়ে গেল। কুহু ছিল বলে রোহানের চাচি আর সেই দিকে যায়নি। কুহুর সাথে রোহানের বিয়েটা তিনি মেনে নিতে পারছিলেন না। তিনি চেয়েছিলেন ওনার ভাইয়ের মেয়েকে রোহানের সাথে বিয়ে দিতে, কিন্তু হলো কি, রোহান কিছু না জানিয়ে বিয়ে করে নিল কুহুকে। সন্ধ্যার নাস্তা খেয়ে কুহু পড়ছিল। সেই মুহূর্তে রোহান হুড়োহুড়ি করে কুহুর রুমে ঢুকল। কুহু একটু অপ্রস্তুত হয়ে গেল। তারপর নিজেকে ধাতস্থ করে বলল, আপনি এখানে কি চাই আপনার? এ আবার কেমন কথা? কি চাই মানে? বারে আমার বাবুর আম্মু এইখানে, আমি আসব না। এই নে, তোর জন্য নিয়ে এসেছি ডিনারের পর সুন্দর করে সেজে রুমে আসবি, যদি না এসেছিস তাহলে খবর আছে বলে চলে গেল। কুহু হাতের থাকা প্যাকেটটা খুলে নিয়ে দেখল একটা লাল জামদানি শাড়ি, তাতে এমব্রয়ডারি কাজ করা, অনেক সুন্দর, চুলের জন্য ফুলের গাজরা নিয়ে এসেছে। কুহুর খুব পছন্দ হয়েছে। কুহু এইসব সুন্দর করে গুছিয়ে রেখে পড়তে বসল। পড়তে পড়তে ডিনার টাইম হয়ে গেল। কুহুরা সবাই ডিনার করে নিল।
কুহু ডিনার করে রুমে এসে আলমারি খুলে শাড়ির সাথে সব প্রয়োজনীয় জিনিস নিয়ে ওয়াশরুমে গেল। তারপর সুন্দর করে শাড়ি পরে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে হালকা সেজে নিয়ে কোমর ছাড়া লম্বা চুলগুলো ছেড়ে দিয়ে সুন্দর করে গাজরাটা দিয়ে তারপর রোহানের ঘরের দিকে গেল। কুহু লজ্জা মিশ্রিত অনুভূতি নিয়ে এগিয়ে চলল রোহানের রুমে দিকে। দরজাটা খোলা ছিল, খোলা দরজায় দিকে তাকিয়ে আছে রোহান। লাল পরিহিত এক অষ্টাদশী কন্যার পানে মুগ্ধ নয়নে তাকিয়ে আছে। এই মেয়েটি তার বিবাহিত স্ত্রী ভাবতেই অন্তরে এক শীতল অনুভূতি বয়ে যাচ্ছে তার রন্ধ্রে রন্ধ্রে। উফাফ, কি সুন্দর এক অনুভূতি। রোহান এগিয়ে গেল কুহুর পানে, তারপর হাতটা ধরে ঘরের ভিতর নিয়ে এসে দরজাটা লক করে দিয়ে কুহুকে পাজাকোলে নিয়ে এসে বিছানায় বসিয়ে দিল। তারপর আলমারি থেকে দুটো বক্স নিয়ে কুহুর সামনে হাঁটু মোড়ে বক্সটা খুলে দিয়ে বলল, তোমার হাত জোড়া খালি, এই চুড়ি জোড়া তোমার জন্য বানিয়ে নিয়ে এসেছি, একদম কমফোর্টেবল। রোহান যত্ন সহকারে পরিয়ে দিয়ে তারপর আংটির বক্সটা খুলে বলল, প্রাণের চেয়েও প্রিয় স্ত্রী, আপনি আমার হৃদয়ের এক বিশেষ অংশ। আপনার জন্য আমার হৃদয় বানিয়েছি ভালোবাসার মহল, আর সেই মহলে নিত্যদিন খেলে যায় তুমি নামক এক পবিত্র অনুভূতি। তুমি আমার হবে, শুধু আমার, একান্ত আমার। ক্যান উই বিকম ক্লোজ? কুহু কাপা কাপা কণ্ঠে বলল, আমি আপনাকে ভালোবাসি রোহান, তবে কখন কিভাবে ভালোবেসে ফেলেছি জানি না। যখন আপনি ইন্ডিয়াতে ছিলেন তখন কেমন যেন শূন্যতা অনুভব করতাম, কোন কাছে মন বসাতে পারিনি। কাল আপনার মুখ থেকে ভালোবাসি শব্দটা শোনার পর আমার অনুভূতিগুলো আরও এক ধাপ এগিয়ে যায়। তারপর বুঝতে পারলাম আমি আপনাকে ভালোবাসি, ছেড়ে যাবেন না তো কখনো? রোহান কুহুর অনামিকাতে আংটি পরিয়ে দিয়ে তার হাতের পিঠে চুম্বন করে বলল, প্রশ্নই উঠে না। তুমি আমার আত্মা, আত্মা ছাড়া কি কেউ কখনো বাঁচে? তুমি আমি অবিচ্ছেদ্য, এক মন এক প্রাণ। যতদিন এই পৃথিবী, ততদিন থাকবে ছায়া যেমন আকাশে হেমন্ত বান। প্রেমের নদী বয়ে চলুক, দুটি হৃদয় এক সুরে। জীবন হোক সঙ্গী, যাত্রা হয়ে উঠুক পূর্ণ। বহে যেন ভালোবাসার বায়ু, হাওয়া যেন সুগন্ধে মিষ্টি। তুমি আমি অবিচ্ছেদ্য, চিরকাল, চিরদিনের মতো। অগাধ সাগরে ডুবতে, কিন্তু কখনো হারানো নয়। রোহান উঠে কুহুকে শুইয়ে দিয়ে নিজেও কুহুর উপর শুয়ে কুহুর অধর জোড়া ছুঁয়ে দিচ্ছে তার অধর দিয়ে। রোহান আজ তার ভালোবাসার পিপাসা তৃষ্ণা মিটাচ্ছে। ডুবে যাচ্ছে তারা ভালোবাসার সাগরে। দুই দেহ দুই মন আজ মিলেমিশে একাকার হচ্ছে। পূর্ণতার তৃপ্তি পাচ্ছে ভালোবাসা। বাকি অংশ পরের পর্বে।